তুমি যদি ভেবে থাকো আমাকে বিয়ে করছো জন্য আমার উপরে অধিকার খাটাবে, আবার পরীক্ষায় ভালো নাম্বার করবে, তাহলে জীবনের বড় ভুল করবে। আমি তোমাকে একদম স্বামী হিসেবে মানতে পারছি না। তুমি আমার স্টুডেন্ট হয়ে গেছো, সেখানে তোমাকে আমি স্বামী হিসেবে কিভাবে মেনে নিব? আমাকে কি আপনার বাচ্চা লাগে নাকি? আর আমি অলরেডি ভালো স্টুডেন্ট, আমার কারো সাহায্য লাগে না। আমি নিজের যোগ্যতায় A+ পেয়েছি, বুঝতে পারছেন? আর আপনাকে কে বলছে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? সরেন, ঘুমাবো, ঘুমাতে দেন। আয়ান কথাটা বলে নদীর শাড়ির আঁচল সরিয়ে দিয়ে শুয়ে পড়ল। নদী আয়নের দিকে তাকিয়ে ফুঁসতে লাগলো। নদী মুখ ভেঙচি দিয়ে ঘুরে শুয়ে পড়ল। আয়ান নদীর দিকে ঘুরে নদীর পিঠের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। পোকা নিয়ে এসে পিঠের ভিতরে ছেড়ে দিলে কেমন হবে? খুব দেমাগ দেখায় বেআইন করতে। বেশি ভাব নিলে ভাব ভেঙে দিব। এতদিন আপুর জন্য কিছু বলি নাই, এখন কিছু বললে খবর আছে। ওয়েট, আরামে ঘুমানো বের করছি। আয়ন ইচ্ছে করে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরল। নদী চমকে উঠল সামনের দিকে ঘুরতে। আয়ান নদীর বুকে মাথা দিয়ে ঘুমানোর ভান করতে লাগলো। নদী আয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান একটু নড়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল। নদী রেগে বলল, তুমি কি জেগে আছো নাকি? ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরছো নাকি? আয়ান, ছাড়ো বলছি। আয়ান কিছু না বলে চুপচাপ ঘুমানোর ভান করতে করতে ঘুমিয়ে গেল। নদী ভাবতে লাগলো। ঘুমিয়ে মনে হয় গেছে। উফ। নদী আয়নকে আর না সরিয়ে দিয়ে ওর হাতের উপরে হাত রেখে ঘুমিয়ে গেল। সকালে আয়নের ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ন ভাবতে লাগলো। কাজটা হইল কি? আমি তো ওনার বুকের উপরে ঘুমিয়ে গেছিলাম, এই আবার আমার উপরে কখন ঘুমালো? আয়ন নদীর কোমরের দিকে চোখ গেলে আয়ন আস্তে আস্তে নদীর কোমরের উপর হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। নদী ঘুমের ঘরে চুলকাতে লাগলো। আয়ন মিটিমিটি করে হাসতে লাগলো। আয়ন আবার দিতে যাবে, সাথে নদী বিরক্ত হয়ে উঠে পড়ল। দেখে আয়ন ঘুমিয়ে আছে। আয়নকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নদী আস্তে আস্তে আয়নের হাত সরিয়ে দিয়ে খাট থেকে উঠে পড়ল। নদী আলমারির কাছে গিয়ে শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ন এক চোখ খুলে দেখে নদী নাই। আয়ন লাফ দিয়ে উঠে ভাবতে লাগলো। উফ, ওই বেডা বিয়ে করে নিয়ে যাওয়া বাদ দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পালাইলো, আর ওর হবু বউ আমার কপালে চলে আসলো। কচু, যদি কোনোদিন সামনে পাই লাথি মারবো পিছনে, বজ্জাত পোলা। আয়ান কথাগুলো ভাবছিল। তখনই ফ্রেশ হয়ে নদী ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ন কিছু নিয়ে ভাবছে। আয়ানকে দেখে নদী বলে ওঠে। ওই কি ভাবো এত? নদীর কণ্ঠ শুনে আয়ন পিছনে তাকিয়ে বলে। কিছু না। আয়ন কথাটা বলে উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে নদীর মাথা থেকে তোয়ালে খুলে নিলে। নদী রাগী লোক নিয়ে তাকিয়ে কিছু বলবে, সাথে সাথে আয়ন ঠোঁটে কিস করে দিয়ে বলে। জামাই কোনো কিছু নিলে রাগ করতে হয় না। তোমাকে তো আমি। কিস করবেন নাকি? নদী থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে নদীর হাত ধরে আরেক হাত দিয়ে কোমর চেপে ধরে টান দিয়ে কাছে নিয়ে এসে দুহাত পিছনে ধরে বলে। এত রাগ ভালো না বউ, তুমি যে হট, তোমাকে তো খালি আদর করতে ইচ্ছে করছে। এতদিন তো বড় হাপু হিসেবে দেখছি, তাই কখনো সেইভাবে তোমার দিকে তাকাই নাই। এখন তোমাকে দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। ভেজা চুলে তোমাকে অসাধারণ লাগছে। তোমাকে দেখে নেশা লেগে যাচ্ছে। আয়নের কথা শুনে নদী ধাক্কা দিলে আয়ন সাথে সাথে দেওয়ালের সাথে ঠেকে গেল। নদীর দিকে হাসি দিয়ে কিছু বলার আগে নদী বলে উঠল। ছি, তোকে ভদ্র নম্র ভেবে এসেছি। এতদিন তোকে নিয়ে কত প্রশংসা করছি সবার কাছে, আর তুই সবার সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করস, আসলে তো তুই তেমন না। কতটা নোংরা তুই! তোর জায়গায় আমি থাকলে আমি তো কখনোই এভাবে কথা বলতাম না। কথা বলা তো দূর, তাকাতামও না। আমি তোর কলেজের ম্যাম, তোর উচিত আমাকে সম্মান করা। আমাকে দেখলে তোর লজ্জা পাওয়া উচিত। আর আমাকে তুই বলস আমি হট? নদীর কথা শুনে আয়ন নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে। মাই ডিয়ার ম্যাম, ভুলে যাচ্ছেন আপনি আমার স্ত্রী। আমি মেয়ে না যে শরম পাবো। আমার বউকে আমি যা ইচ্ছে বলবো, এইটা আমার ব্যাপার। আপনি কলেজে ম্যাম, বাসায় আমার বউ, এটাই আপনার পরিচয়। ছাড় বলছি। আর তোর বউয়ের পরিচয় নিয়ে আমার থাকা লাগবে নাকি? ভুলে যাস না, এটা আমার বাপের বাড়ি।
তোকে এখানে আমার বাবা আশ্রয় দিয়েছে বলে থাকতে পারতেছিস। এখন আমার শ্বশুর বাড়ি, আমি এখন নিশ্চিন্তে থাকব। আগে ভাবতাম আমার ভাগ্য অনেক খারাপ, আমার বাবা মা নাই, আমার বোন আমাকে বড় করছে, অনেক কষ্ট অভাবে বড় হয়েছি, অনেক অভিযোগ ছিল, এখন আর নাই। আপনার মতো হট একটা বউ পাইছি, সাথে বড়লোক শ্বশুর বাড়ি। আয়নের কথা শুনে নদী রাগ কন্ট্রোল করতে না পেরে আয়নের মুখে থুতু দিয়ে বলে, তোর বোন কত ভালো, আর তুই মানুষের বাচ্চা হতে পারস না। তোর বোন সহজ সরল, আর তুই হইছস শিয়ানা। অতি উড়া উড়িস না। যদি আমার ফ্যামিলির কেউ বুঝতে পারে তুই আমাকে বিয়ে করছস আমাদের সম্পদের জন্য, আর আমি যদি অভিযোগ করি তুই আমার সাথে বাজে ব্যবহার করস, তুই সবার সামনে যত ভদ্র দেখাস ততটা ভদ্র তুই না, তাহলে তোকে তোর বোনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আয়ন নদীকে ছেড়ে দিয়ে ওর শাড়ির আঁচল নিয়ে মুখে লাগা থুতুগুলো মুছতে মুছতে বলতে লাগলো, আমি একবারও বলি নাই তোমাদের সম্পদের জন্য তোমাকে বিয়ে করছি। তোমাদের সম্পদে আমি থুতু দেই। আমার পড়াশোনা শেষ হইলে আমি তোমাদের সব ঋণ শোধ করে দিব। নিজে ভালো চাকরি নিয়ে তোমাকে ভাড়া বাসায় থাকবো। আস্তে আস্তে টাকা জমিয়ে নিজস্ব বাড়ি করব। আয়ন কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আয়ন গোসল করে জামা কাপড় পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সবাইকে সালাম দিল। আয়নের সালামের উত্তর নিল সবাই। নদীর ছোট বোন তুলি বলে উঠল, আরে বেয়াই, আপনাকে তো দেখি আজকে বেশি কিউট আর হ্যান্ডসাম লাগছে। তুলির কথা শুনে নদীর ভাবি রূপা বলে ওঠে, আরে লাগবে না আবার, আমার ননদের আদর পেয়ে সুন্দর হয়ে যাচ্ছে। রূপার কথাগুলো শুনে সবাই হাসতে লাগলো। আয়ন লজ্জায় মাথা পিছনে দিয়ে বলতে লাগলো, না মানে, আচ্ছা ভাবি আপু কোথায়? আয়ান, আপু আমি কি আজকে কলেজে যেতে পারবো নাকি কোনো কাজ আছে? আরে ভাই নতুন বিয়ে করছো, বউকে সময় দাও, কলেজে গিয়ে কি হবে? হ্যাঁ ভাবি বাজে কথা বলেন না। আমি আয়ানকে কখনোই স্বামী হিসেবে মানব না। আমি সবাইকে বলে রাখলাম আয়ানকে কোনোদিন স্বামী হিসেবে মানব না, তাই আমার সাথে জড়িয়ে ওর বিষয়ে কোনো কথা কেউ বলবে না। নদীর কথা শুনে নদীর আব্বু আম্মু কিছু বলবে তার আগে নদী বের হয়ে গেল। নদীর আম্মু রেগে বলে, দেখলে তোমার মেয়ের কি দেমাক, ওকে যে আয়ান বিয়ে করেছে তাই কথা না, আর সেখানে কত বড় কথা বলল। আয়ানকে স্বামী হিসাবে কখনোই মেনে নেবে না। আর কেউ কিছু বলবে তার আগেই আয়ন নদীর আম্মুর দু কাঁধে হাত দিয়ে ধরে বলে, উফ আন্টি রাগ করেন না, আপনার মেয়েকে পটানোর দায়িত্ব আমার। এমনভাবে পটাবো দেখবেন তখন নিজের মুখে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবে। আয়ান, নদীর সাথে পাকনামি যেন করতে যাস না। ওর মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। তুই ছোট, তোর সাথে বিয়ে দিয়েছি তাই রাগ করেছে। এখানে যে কেউ রাগ করবে। বৌমা, তুমি সবসময় নদীর হয়ে কথা বলবে না তো? তোমাদের দুজনের আদর পেয়ে পেয়ে এত বড় কথা বলার সাহস পেল। আম্মু ক্ষমা করবেন, আমার কথা যদি কষ্ট পান। আম্মু, নদীর জায়গায় যে কেউ থাকলে রাগ করতো। আপনারা হঠাৎ করে আয়ানের সাথে বিয়ে দিলেন, বিষয়টা নদী মেনে নিতে পারছে না, তাইও রেগে আছে। কেন, তোমার ভাই কি ভালো ছেলে না? ওই কি খারাপ ছেলে নাকি যে তোমার ননদ এত বড় কথা বলবে? আম্মু, নদীকে কিছু সময় দেন, আর যত বলুক, স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা তৈরি হয়ে যাবে। এখন ওই ছোট, আর আয়ানও তো নদীকে বড় আপু বলে ডাকতো। আয়ানকেও নদী তো ছোট ভাইয়ের মতো দেখতো। সেখানে হুট করে স্বামী হয়ে গেলে বিষয়টা লজ্জাজনক ব্যাপার। আমি কিছু বলবো না, তোমরা যা ইচ্ছে করো। নদীর আম্মু রাগ করে চলে যেতে নিবে। আয়ন দৌড়ে নদীর আম্মুর রুমে চলে গেল। নদীর আম্মু খাটের উপর বসলে আয়ন হাঁটু গেড়ে বসে হাত ধরে বলে, আন্টি আপনি এমনভাবে থাকলে কিন্তু আমার ভালো লাগে না। আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না তো, আমি ওনার মনে জায়গা করে নিবই, আর যা করা লাগবে আমি সব করব। আর সত্যি বলতে আমারও প্রথমে অনেক লজ্জা লাগছিল। ছেলে মেয়ের ভালো করতে গেলে আমরা বাবা মা খারাপ হয়ে যায়। আন্টি এইটা কি বলেন? ভাইয়া আপুরা আর উনিও আপনাদের দুইজনকে অনেক ভালোবাসে। ওনার রাগ হয়েছে তাই এমনভাবে কথা বলছে। আপনি শুধু শুধু রাগ করছেন,
দেখেন, আপনি আর আঙ্কেল হুট করে আমাকে বিয়ের কথা বলেন। আমি রাজি হইতে চাই নাই। আপনার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়ে যাই। দুইজনের সময় দরকার। আচ্ছা আন্টি, আমার ফোনটা বাজছে। আয়ন উঠে ফোনটা রিসিভ করে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলা শেষ করে নদীর আম্মুকে কিছুক্ষণ বুঝিয়ে আয়ন রুম থেকে বের হয়। আগের রুমে গিয়ে ব্যাগ নিয়ে বের হইলে আয়নের দুলাভাই আশিক বলে উঠল, আয়ান, গাড়ি ভাড়া নিয়ে যাও। ভাইয়া ভাড়া আছে, ওনার বিয়েতে তো অনেক টাকা উঠছে, ওইগুলো আছে। ও আচ্ছা, আসো, কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাব। আপনার আবার লেট হয়ে যাইতে পারে, আপনি যান, আমি গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে চলে যাব। আচ্ছা, সাইকেল ঠিক করছো? জি, ঠিক করা হয়েছে। আয়ান ওর দুলাভাইয়ের সাথে কথা বলা শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। সামনে গ্যারেজ থেকে সাইকেল নিয়ে সোজা কলেজে চলে গেল। কলেজে ঢুকে সাইকেলের এক সাইডে রেখে হেঁটে যেতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থেকে রাকিবকে কল করতে করতে যেতে লাগলো। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ফোন পড়ে যেতে নিবে, সাথে সাথে ক্যাচ ধরে ফেলল। সামনের দিকে তাকিয়ে দেখে নদী পড়ে আছে। আইন কিছু বলার আগেই কিছু স্টুডেন্ট দৌড়ে এসেছে। 3টা মেয়ে নদীকে ধরে তুলল। আর কয়েকটা ছেলে আয়নের মুখে ঘুষি মেরে বলে, তোর এত বড় সাহস, আমাদের ম্যামকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকিয়ে থাকোস। আয়নকে আরেকটা মারতে যাবে, সাথে সাথেই নদী বলে, ওকে ছাড়ো, ওই বুঝতে পারে নাই আমি তাড়াতাড়ি করে যেতে নিয়ে ধাক্কা লাগছে, যাও তোমরা। নদীর কথা শুনে ছেলেগুলো আয়নকে ছেড়ে দিয়ে চলে গেল। আয়ন ঠোঁটের কাছে হাত দিলে দেখে রক্ত বের হচ্ছে। আয়ন কিছু না বলে রক্ত মুছতে লাগলো। হঠাৎ করে কয়েকজন এসে নদীকে সালাম দিয়ে আয়নকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নের ঠোঁটে রক্ত দেখে অবাক হয়ে বলে ওঠে, দোষ, তোর মুখে রক্ত? কিছু না, চলো ক্লাসে। আর কখন থেকে কল দিচ্ছি, ধরস না কেন? আয়ন ওর বন্ধুদের সাথে মিলে ক্লাসে ঢুকে পড়ল। নদীও আয়নের ক্লাসে চলে গেল। নদীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। নদী ক্লাসের ভিতরে এসে সবাইকে নিজের পরিচয় দিয়ে সবার থেকে পরিচয় নিতে লাগলো। আয়নের কাছে গেলে আয়ান দাঁড়িয়ে বলে, আমার নাম আয়ান। নাইস নেম, বসো। নদী ক্লাস শুরু করতে লাগলো। আয়ন নদীকে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদী মাঝে মাঝে আয়নের দিকে তাকালে আয়নের চোখে চোখ পড়তেই নদী চোখ সরিয়ে নিয়ে ক্লাস করতে লাগলো। নদী ক্লাস শেষ হলে চলে গেল। রাকিব বলে ওঠে, আয়ন ওর বন্ধুদের নিয়ে ক্লাস থেকে বের হয়ে মাঠের ভিতরে গিয়ে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে ফুচকা অর্ডার দিয়ে সবাই বসে থেকে আড্ডা দিতে লাগলো। সবার সাথে ফুচকা খাওয়া শেষ করে সবাই মিলে ক্লাসে চলে গেল। ম্যাম যেমন দেখতে তেমন পারানো সিস্টেমটাই অসাধারণ। আচ্ছা বাহিরে চলো, তোদের ট্রিট দিব। আর বলিস কি, তুই আমাদের ট্রিট দিবি? হ্যাঁ চল, বেআইনের বিয়েতে টাকা পাইছি, ওইগুলো দিয়ে খাওয়াবো তোদের। বাহ বাহ, চল। 1:30 কলেজ ছুটি হইলে আয়ন ওর বন্ধুদের সাথে বের হয়ে গেল। 3টার দিকে বাসায় আসলে আয়নের মুখে কাটা দেখে আতিয়া বলে ওঠে, আয়ান, কি হয়েছে? তোর ঠোঁটের কাছে কাটা কেন? কিছু না আপু। কয়েকটা ছেলের ঘুষি খেয়েছে ভাবি। নদীর কথা শুনে সবাই অবাক হয়ে বলে, কি আয়ান, কি করছোস যে তোকে ওরা মারলো? তুই কি ক্ষতি করেছিলি ওদের? তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আপু, আমি কিছু করি নাই। মারতে আসবে, সাথে সাথে নদী পানি খাওয়া শেষ করে বলে, ভাবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই আমার স্টুডেন্টরা ওকে মারছে। কোনো স্টুডেন্টের সামনে শিক্ষিকাকে অসম্মান করলে কি ছেড়ে দিবে নাকি? কি, ওই তোমাকে ধাক্কা দিয়েছিল? আয়ান, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? নিজের স্ত্রী সব স্টুডেন্টের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অসম্মান করস? তোর লজ্জা লাগে না? আয়ন আতিয়ার কথা শুনে আতিয়াকে কিছু বলবে, তার আগে আয়নের গালে থাপ্পড় বসিয়ে দিল। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। নদীর সোফা থেকে উঠে না দেখার ভান করে রুমে চলে গেল। আয়নকে আরও মারতে যাবে। আয়ন দুহাত দিয়ে মার থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। নদীর আম্মু বলে ওঠে, বৌমা থামো, ওকে কেন মারছো? তোমার ননদ ভালো মানুষ নাকি? আয়ান, সত্যি করে বলো তো কি হয়েছিল? আর তুমি হঠাৎ করে ওকে ধাক্কা কেন দিয়ে ফেললে? আন্টি, বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমি রাকিবকে কল দিতে দিতে হাঁটছিলাম, হঠাৎ করে উনি সামনে আসলো, ধাক্কা লেগে উনি পড়ে যায়। তারপর তারপর সব খুলে বলি। রূপা বলে,
শুধু শুধু আয়ানকে মারলে আফা। আয়ান যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আয়ন সোজা নদীর রুমে চলে গেল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে ভিলেন মার্কা হাসি দিল। আয়ন কিছু না বলে ব্যাগ টেবিলের উপর রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলে শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিল। আয়ন বারান্দায় দাঁড়িয়ে থেকে পাশের বারান্দার মেয়েটার দিকে তাকাতে মেয়েটা বলে, হাই আয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। বউ কই তোমার? শুয়ে আছে। ও আচ্ছা, সন্ধ্যার দিকে ছাদে এসো। আইন মেয়েটাকে কিছু বলবে তার আগে নদী পিছনে দাঁড়িয়ে রাইসার দিকে রাগী লোক নিয়ে তাকাতেই রাইসা চলে যেতে নিলে আয়ান বলে, ওই এখন চলে যাচ্ছ কেন? আমার কথা তো শুনে যাবে নাকি? পরে শুনবো। কথাটা বলে চলে গেল। নদী খাটের কাছে চলে গেল। আইন কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে রুমের দিকে তাকিয়ে দেখে নদী খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে। আইন রুমে গিয়ে নদীর পাশে বসে আস্তে করে চুলের খোপাটা খুলে দিলে নদীর রাগী লোক নিয়ে তাকাতে আইন সাথে সাথে অন্যদিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, কাউকে চুল ছেড়ে দিয়ে থাকলে বেশি সুন্দর লাগে, বাতাসে উঠলে আরো সুন্দর লাগে। আমার মাথার চুল ছেড়ে দিতে বলছি তোমাকে। কই না তো। তাহলে খুললে কেন? দেখতে মন চাইলো তাই। আচ্ছা শুনো, তুমি কি তখন ব্যথা পেয়েছিলে? মানুষ জন্য কিছু বলি নাই। ব্যথা পাইলে কি আর না পাইলেই কি? পাইছো নাকি সেইটা বলো। পাইছি, কি করবি? কোথায় দেখি? কোমরে আর হাতে একটু পেয়েছি। কানার মতো করে হাঁটো। আইন নদীর হাত নিয়ে দেখতে লাগলো। আইনের কাছ থেকে হাত নিয়ে বলে, ছাড়ো। দেখি হাতটা কোথায় পাইছো, দেখা তো যাচ্ছে না। ছাড়ো বলছি। তোমার দেখতে হবে না। দেখাবে নাকি জোর করে কিস করব? বেয়াদব, এখানে ব্যথা পাইছি কি করবি? হ্যাঁ, নদীর কথা শুনে আইন দুষ্টামির হাসি দিয়ে বলে, আমি তো ব্যথার জায়গায় কিস করতে চাইলাম, তাহলে কিস করি। আইন নদীর বুকের দিকে যেতে যাবে আইনের মুখ ধরে বলতে লাগলো, আমি রেগে বলছি, একদম কাছে আসবে না, মারবো কিন্তু। রেগে বসে কেউ রোমান্স করার জন্য বুকের দিকে দেখায় নাকি? নিশ্চয়ই তোমার আমার ভালোবাসা পেতে ইচ্ছা করছে, এত লজ্জা পাও না? নদী আইনের মাথা সরিয়ে দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আইন খিলখিল করে হাসতে হাসতে খাটের উপরে গড়াগড়ি খেতে লাগলো। নদী পিছিয়ে এসে দরজার আড়াল থেকে আয়নের হাসি দেখে নিজের অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আয়নের ফোন বেজে উঠলে আয়ন কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কে? আমি। ও আমার নাম্বার কোথায় পেলেন? আয়ান, বাসে ফিরে আয় বাবা, আর কত আমাদের শাস্তি দিবি? বাই। আয়ন কল কেটে দিল। আয়নের ফোন বাজতে লাগলো। আয়ন ফোন বন্ধ করে রেখে রুম থেকে বের হয়ে গেল। আয়ন নিচে গেলে তুলি বলে ওঠে, আয়ান, একটু বের হব, তুমি কি আমাকে নিয়ে যাবে? কোথায় যাবে? প্রতিদিন যেখানে যাই সেখানেই। ও আচ্ছা। প্রতিদিন তুই কোথায় যাস রে? ওনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাই। ও তা তুলি, তুই একা যা, প্রতিদিন ওকে নেওয়া কি দরকার? আয়ান গেলে বান্ধবীরা ফ্রিতে খাওয়াই। তুলি কথাটা বলে হাসতে লাগলো। সবাই ভুল কুচকে তাকায়। নদী বলে ওঠে, মানে কি? মানে আসলে ও তুমি তো মানে আসলে ও তুমি তো আয়ানকে স্বামী হিসেবে মানোই না, তাই তোমাকে বলে কিছু হবে না। আয়ানকে নিয়ে গেলে আমার ফ্রেন্ডরা আয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আয়ান ওদের সাথে কথা বললে ওরা ফিদা। এদিকে আমি যা ইচ্ছে অর্ডার দিই খেতে থাকি, সব বিল ওরা দেয়। ঘোরা থেকে শুরু করে সব ওরা পেমেন্ট করে। আমি আর আয়ান শুধু খাই, ঘুরি ফ্রিতে। তুলি কথাটা বলে হাসতে লাগলো। সবাই শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। নদী ঠাস করে তুলির গালে থাপ্পড় মেরে দিল, আর আতিয়া আয়নের গালে থাপ্পড় মেরে দিল। আইন তুলি দুজনের দিকে তাকিয়ে অসহায় চোখে তাকালে আতিয়া বলে ওঠে, মেয়েদের মন নিয়ে খেলা করতে খুব ভালো লাগে তোর, তাই না? সামান্য কিছু টাকার জন্য তুই ওই মেয়েগুলোর সাথে ফ্ল্যাট করস? তোর কোনো ধারণা আছে? আপু আমি কি করলাম? আয়নের গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, যখন ওই মেয়েগুলো জানতে পারবে তুই ওদের সাথে মজার ছলে এইসব করেছিস, কেমন লাগবে ওদের? কোনো ধারণা আছে তোর? তুলির কথা শুনে নদীর আম্মু অবাক হয়ে বলে, তুই কি করস? মানে
তুই জানোস না নিজের রক্তের পরিচয় দিচ্ছিস নাকি? যদি রক্তের পরিচয় দেস তাহলে দরজা খোলা আছে, বের হয়ে যা। ভাবি এসব কি বলছেন? তুই চুপ কর। তুই এত খারাপ, তোকে কি আব্বু টাকা দেয় না? অন্যের টাকায় খাওয়া ঘোরার জন্য দুজন মিলে ওই মেয়েদের সাথে এমন করতে লজ্জা লাগে না? আয়ানকে বাদ দিলাম, ওই ছোট, তুই তো ওর বড়, আর একটা মেয়ে হয়ে এসব করতে লজ্জা করে না? আরে আজব তো, আমি এখানে কি করছি? ওদের আমি বারবার বুঝিয়েছি, দেখ আয়ান ছোট, এসব প্রেম প্রীতি বুঝে না, ওর পিছনে ঘুরে লাভ নেই। ওরা উল্টা আমাকে বলে আমি নাকি আয়ানকে লাভ করি, জন্যই নিয়ে আসি না। আমাকে অনেক ধরনের কথা বলতো, তো আমি কি করব? সেখানে ওদের যদি আয়ানের সাথে কথা বলতে ভালো লাগে, আমার কি দোষ? আয়ান তো আর ওদের সাথে খারাপ কথা বলে না। আয়ান কেমন জানি কথা বলে, ওরা মুগ্ধ হয়ে শুনে আর হাসে। ওদের দোষ আমাদের না, ওদের দোষ আমাদের না, আমরা বারবার করেছি তো। আর আমাকে বলেছিল আয়ানকে পটাবে, সেখান থেকে ওদের চ্যালেঞ্জ অনুযায়ী যাই, 1 মাস হয়ে গেছে, আয়ানকে কেউ পটাতে পারেনি। আর এমনিতেও আয়ানেরও লাভ আছে, আমি তো দেখি ভাবি। বাহ ভাইয়া, ওকে আসা যাওয়ার যে ভাড়া ওইটা দেয়, ওই সাইকেলে নিয়ে যাওয়ার কারণে ওই টাকা থাকে, ওটা দিয়ে খাই। প্রতিদিনের 50 টাকা হাত খরচ দিয়ে চলে নাকি? কি? বাট আয়ানকে তো 200 টাকা করে দেওয়ার কথা। নদীর আব্বু তো বলে দিয়েছে। আর 150 টাকা কই যায়? আমার কাছে থাকে। আম্মু আমার দোষ নাই, আতিয়া 50 করে দিতে বলে, এর বেশি দিতে না করেছে। আর যখন ওর খুব দরকার হয় তখন যে টাকা জমা থাকে ওইখান থেকে নিয়ে দিয়ে দেয়। বৌমা, এইটা একটু বেশি করে ফেলছো না আয়নার সাথে? আয়ন আতিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আপু, আমি আমার রক্ত পরিচয় দিচ্ছি, তুমি আমাকে এটা বলতে পারলে? ওকে ঠিক আছে, দরজা তো খোলা তাই না? চলে যাচ্ছি, তুমি থাকো। আজ থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে না। ধন্যবাদ আমাকে 8 বছর লালন পালন করার জন্য। এই ঋণ আমি হয়তো শোধ করতে পারবো না, বাট ভাই হয়ে আমার কর্তব্য আমি পালন করার চেষ্টা করব। আয়ন চোখের পানি গড়িয়ে পড়তে আয়ন মুছে চলে যেতে লাগলো। আশিক নদীর আব্বু রূপা আয়নকে আটকানোর জন্য হাত ধরে আতিয়া বলে ওঠে, আম্মু, রূপা আশিক ছেড়ে দাও, বড় হয়ে গেছে, আমাকে ছাড়া সে অনেক কিছু করতে শিখে গেছে, চলে যেতে দেন। আর নদী ও আয়ানকে স্বামী হিসেবে মানে না, তাই কোনো চিন্তার বিষয় নেই যে ওই চলে গেছে নদী কষ্ট পাবে। বাহ, এইটা হবে। যা চলে যা চলে। আয়ান, দাঁড়িয়ে আছোস কেন? আতিয়া পাগল হয়ে গেছো নাকি? ওই একা কোথায় যাবে? আর তুমি ওকে ছাড়া থাকতে পারবে নাকি? এই দুনিয়াতে আমরা সারা, তোমাদের কোনো আত্মীয় আছে নাকি? কোথায় থাকবে ওই ভালো জানে, না হলে এত বছর কিছু না, আজ বলে বের হয়ে যাবে। বাহ, বড় হয়ে গেছে তো, যেতে দাও। বৌমা, বেশি বোঝা ঠিক না। আতিয়া আয়নের দিকে ধমকে সুরে বলে, তোকে যেতে বলেছি না? যা, বের হ। দাঁড়িয়ে আমার দিকে কি দেখোস? যা, ভাবতেছ সম্পূর্ণ ভুল, তোকে ছাড়া ভালোই থাকবো, বের হ। আয়ন আশিকের হাত সরিয়ে দিয়ে বের হয়ে গেল। আশিক দৌড়ে আয়নের পিছন যেতে লাগলো। আয়ন কোনো কথা না শুনে বের হয়ে গেল। আতিয়ার চোখের পানিগুলো টলমল করতে লাগলো। রূপা আতিয়ার দিকে তাকিয়ে বলে, বের হয়ে যেতে বলে এখন কাঁদছো কেন? শুধু শুধু ওকে বের করে দিলে। ভাবি, আপনি এমনটা করে ঠিক করলেন না। আয়ন এসব করতে চায় নাই, আমি জোর করেছিলাম। আতিয়া কারো কোনো কথা না শুনে দৌড়ে চলে গেল রুমে। এদিকে আয়ন সিএনজিতে উঠে চলে গেল। আশিক বাসার ভিতরে গেলে নদীর আম্মু বলে, কি হলো, আয়ান আসলো না? না, সিএনজিতে উঠে চলে গেল। আর তুলি ফালতু কাজের ভেতরে ওকে জড়াতে হবে কেন? আমি কি জানতাম ভাবি এত রেগে যাবে? আর এখানে এত রেগে যাওয়ার তো কোনো কারণ আমি দেখি না। নদী থাপ্পড় মালে তুলি চুপ হয়ে গেল। নদী রুমে চলে গেল। তুলি কান্না করতে করতে রুমে চলে গেল। 5 দিন পর। আশিক, আয়ানকে কি খুঁজে পেয়েছো? ওর বন্ধুদের থেকে কোনো খবর পাইছো? 5 দিন পর আতিয়াকে এত উতলা দেখে সবাই অবাক হয়ে তাকালো। আশিক অবাক হয়ে বলল,
আয়ানের খবর শুনে কি করবে? ওকে পাইলে কি আর না পাইলে কি? তুমি তো 5 দিন ওর নাম শুনতে চাইলে না। আজ আবার কি হলো যে ওর খোঁজ চাচ্ছ? আশিক, ওই আমার ভাই। আমি রাগ করেছিলাম। আমি রাগের বশে একটা কথা বলে দিয়েছি, তাই বলে ও বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলবে? আমি কি আমার ভাইকে শাসনও করতে পারবো না নাকি? শোনো, আমাদেরও ভাই বোন আছে। আমার আম্মুও কোনোদিন তোমার মতো করে শাসন করে নাই। আমার আম্মু আব্বু কি কম রাগী নাকি? তুমি আয়ানকে যে পরিমাণ শাসনে রাখতে, তারপরও কোনোদিন তোমার মুখের উপরে কিছু বলে নাই। ওকে যেভাবে বলো সেইভাবে চলে। ওই ছোট মানুষ তুলির সাথে মিলে একটু মজা করছে, তাতে তুমি ওকে থাপ্পড় মারলে, বের হয়ে যেতে বললে। আমি বুঝলাম না, আমাদের ফ্যামিলি কোনো সমস্যা নাই আয়ানকে নিয়ে, তুমি এত রাগ শাসন কেন করো? তুমি বুঝবে না, অল্পতে খুশি থাকা ভালো, যেটা আমার ভাইকে আমি শিখিয়েছি। হ্যাঁ, আমি মানছি রাগের বশে আমি ওকে বকা দিয়েছি। ওর বোঝা উচিত ছিল আমি ওর ভালোর জন্য ওকে বকাগুলো দিয়েছি। ওই ছোট আর কত সহ্য করবে? এইটাই শাসন বলে না আতিয়া, পাগলামি বলে। আমার ছেলে মেয়েকে তুমি এত শাসন করতে পারবে না। ওরা বাসায় আসলে একদম ওদের উপরে এত শাসন চালাতে যাবে না, বলে দিলাম। আশিক, জাস্ট শেট আপ। আশিক, বৌমার সাথে ঝগড়া করিস না। তুই কি আয়ানের খোঁজ পেয়েছোস? নদী, ওই কি কলেজে আসে না? না, আমি খুঁজেছি, ওকে পাই নাই। ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করলে বলে কিছু জানে না, ও সম্পর্কে বেশি ঘাটলে নানা ধরনের প্রশ্ন করবে, তাই আর কিছু বলি নাই। ওর ফ্রেন্ডদের তুমি চেনো নদী? বাট বাসা কই তা জানি না। মনে হয় বস্তির ওইদিকে হবে। ওদের ওইদিকে কয়েকবার যেতে দেখেছি। উফ, কেন যে রাগ দেখাতে গেলাম, ফোনটাও নেয় নাই। আতিয়া কান্না করতে লাগলো। রূপা আতিয়াকে ধরে হঠাৎ করে আতিয়ার কল বেজে উঠল। আয়নের ফোন দেখে কল এসেছে। আতিয়া তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম আতিয়া। ও আপনি? দেখেন, আয়ানকে আপনারা যদি নিয়ে যেয়ে থাকেন তাহলে আমার ভাইকে ফিরিয়ে দেন। আমার ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার ভাইকে ফিরিয়ে দেন। আতিয়া, এসব কি বলছো? আয়ান তোমার কাছে নাই? আপনি এমন অবাক হচ্ছেন, আপনারা ওকে নিয়ে গেছেন। আতিয়া, এসব কি বলো? আয়ানকে আমরা নিয়ে আসি নাই। আমরা তো লন্ডন, আমরা কিভাবে নিয়ে আসবো? আয়ানকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। আয়ান আসে নাই, তোমার সাথে কথা বলারও সুযোগ দেয় নাই। সত্যি আপনারা ওকে নেন নাই? তুমি নাম্বারটা দেখো। আতিয়া নাম্বারের দিকে তাকিয়ে দেখে বাহিরের দেশের নাম্বার। আতিয়া কান্না করতে করতে বলে, ওকে রাখছি। আয়ান কোথায়? ওর কি হয়েছে? তুমি ঠিক আছো আতিয়া? আয়ানের সাথে কিছু হয়েছে তোমার? আতিয়া, কথা বলো। আতিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে, জানি না, আমার উপরে রাগ করে বের হয়ে গেছে। আজ 5 দিন ওর কোনো খোঁজ খবর নেই। আতিয়ার কথা শুনে আয়নের আম্মু থমকে গেল। আয়নের আম্মু বলে, কি বলছো? আমি সেই দিন কথা বললাম, ওই আমার ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিয়েছিল। ওর বন্ধুদের সাথে যোগাযোগ করো, আমি মানুষ লাগিয়ে দিচ্ছি, তুমি কান্না করো না। আপনার সাহায্য আমার লাগবে না। আমি আমার ভাইকে একা খুঁজে নিয়ে আসব। আর আপনি আমার ভাইকে কেন কল দেন? আপনাকে কতবার বলেছি আমার ভাই আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। আতিয়া, কেন এমন করছো? আমাদের কি ক্ষমা করা যায় না? আজ 9 বছর হয়ে গেল তোমরা দুইজন আমাদের থেকে দূরে। আমরা তো তোমার বাবা মা, কেন এমন করছো? তোমার আব্বুর ভুলের জন্য শেষ তো শাস্তি পেয়েছে। চুপ করেন, আপনাদের কথা আমি শুনতে চাই না। আমার ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসব। আমি আমার ভাইয়ের উপর আপনার হাজবেন্ডের আর আপনার বড় ছেলের ছোঁয়াও পড়তে দিব না। জাস্ট হেট ইউ। আয়নের আম্মুকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিয়ে রাগে বসে ফোন আছাড় দিয়ে ভেঙে ফেললো। আতিয়ার এমন রাগ দেখে সবাই চমকে গেল। আতিয়া ওর ফোন বের করে একজনকে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি আতিয়া। ওয়ালাইকুম আসসালাম। চাচ্চু, তুমি কোথায়? আমি যেখানে থাকার সেখানে আছি। আপনি আমাকে সাহায্য করতে পারবেন? কি হয়েছে চাচ্চু, কান্না করছো কেন? আমি আয়ানের পিক আপনাকে দিচ্ছি। 2 ঘন্টার ভিতরে ওকে খুঁজে বের করে দিবেন। কি হয়েছে আয়নের? আমার সাথে ঝামেলা হয়েছিল, রাগ করে চলে গেছে।
5 দিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। আমার যতটা ধারণা ও এই এলাকায় আছে। ওর কাছে বেশি টাকা নাই যে বাইরে যাবে। ঠিক আছে, কান্না করো না, আমি দেখছি। আতিয়া কথাগুলো বলে ফোন কেটে দিল। আয়নের পিক পাঠিয়ে দিল। আতিয়া নিচ থেকে সিম ভেঙে ফেলল। আশিক বলে ওঠে, কাকে বললে যে 2 ঘন্টার ভেতর আয়ানকে বের করে দেবে? এইটা কিভাবে সম্ভব? আমরা 5 দিন ধরে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। আর আয়ানের ফোনের সিম ভেঙে কেন ফেললে? এই সিম ফোনের কোনো দরকার নাই। আর যাকে বলেছি তার উপরে আমার বিশ্বাস আছে। আতিয়ার ফোন বেজে উঠলে আতিয়া কল রিসিভ করতেই আয়ন বলে ওঠে, আপু, ওরা আমাকে ধরে নিয়ে এসেছে। আপু আমাকে যেতে দিচ্ছে না। তুই বল আপু, বাসায় যেতে বলেছে। আয়ন কিছু বলার আগেই চাচ্চু ফোন রিসিভ করে বলে, আতিয়া, আয়ান আজকে আমাদের কাছে থাক। তোমার আম্মুরা কাজিনরা ওকে যেতে দিবে না। আয়নকে আসতে দেন, ওই পরে গিয়ে ঘুরে আসবে। তুমি এখানে আসো। ভাই। আতিয়া কল কেটে দিল। আয়নের ফোনগুলো সিম সব টুকরো টুকরো তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে রান্নাঘরে চলে গেল। নদীর আম্মু আশিককে বলল, বৌমা আমাদের থেকে মনে হয় কিছু লুকাচ্ছে। ওর কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেছে। 2 ঘন্টার ভিতরে একটা মানুষকে কিভাবে খুঁজে বের করবে? আমিও বুঝতে পারছি না, এমন সরল নরম কণ্ঠে মানুষ কিভাবে এভাবে কথা বলতে পারে। রাগের চটে ফোন ভেঙে ফেললো। সবাই টুকটাক কথা বলতে লাগলো। 3 ঘন্টা পর কলিং বেল বাজার শব্দ হলো। কাজের লোক দরজা খুলতে চলে গেল। আইন ভিতরে ঢুকলো। সবাই অবাক হয়ে গেল। আতিয়ার সামনে কাপা কাপা কণ্ঠে পড়ল, আই এম সরি। লাস্টে 37 কার নাম্বার? আয়ান থমকে গেল। আয়ন ভয় ঢোক গিলে বলে, না মানে। আয়নের গালে সজোরে থাপ্পড় মেরে কলার ধরে বলে, না মানে কি? লাস্টে 37 কার? উত্তর দে আমাকে। আপু, আই এম সরি। আয়ন আতিয়াকে জোর করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপু, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। উনি আমাকে কল দেয়, আমি ব্লগ দিতে গিয়েও পারি না। আমার ওনার কণ্ঠ শুনতে ভালো লাগে। ছাড় আমাকে, তাহলে চলে যা। তোকে কে থাকতে বলেছে এখানে? চলে যা। আমি তো খারাপ বোন, তোকে কোনো স্বাধীনতা দেই না। আমি সব সময় শাসনে রাখি। চলে যা তুই। আপু, আই এম সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি আর ওনার ফোন রিসিভ করব না। উনি বারবার আমাকে কল করে। আমি কতবার বলছি আমাকে কল দিবেন না। আমি ফোন বন্ধ করে রাখি। ফোন চালু করলে ওনার 1000টা কল আসে। আমাকে আগে কেন বলস নাই? আমার থেকে আর কি কি লুকাচ্ছিস তুই? আর তুই এই 5 দিন কোথায় ছিলি? আপু, আমি একটা জব নিয়েছি। ওইখানে থাকা খাওয়া সব ফ্রি। মাসে 10,000 টাকা দিবে। তোকে জব নিতে কে বলেছে? আপু, আমি তো বড় হয়েছি, এখন আমার স্ত্রীও আছে। বউকে কিছু কিনে দিতে গেলে সেই তোমার থেকে চাইতে হবে বা দুলাভাইয়ের থেকে। আমার এইটা মোটেও ভালো লাগবে না। নিজে সবার ঘাড়ে বসে খাচ্ছি, আবার বউকে কিছু দিতে গিয়ে তাদের থেকে যদি নিতে হয়। ওই, তোকে আমি বলছি আমাকে কিছু গিফট করতে? ওই, তোর বয়স কত? এত পাকনামি তোকে কে করতে বলছে? ফাজলামি করস তুই, তাই না? সবাইকে টেনশনে ফেলে ফাজলামি করস। আতিয়াকে আয়ন ছেড়ে দিয়ে নদীর দিকে তাকালে আয়ন বলে, আই এম সরি। আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দেন। আমি কাউকে চিন্তায় ফেলতে চাই নাই। আপু আমাকে সেই দিন এমন কিছু বলছিল, আমি বিষয়টা মেনে নিতে পারছিলাম না। এই, কি এমন বলছে তোকে? তোর বোন তো তোকে মাঝে মাঝে রেগে বাড়ি থেকে বের হয়ে যেতে পারে। সেখানে এতদিন যাস নাই, সেদিন কেন গেলি? বের হওয়ার ব্যাপারে আমার খারাপ লাগে নাই। আমার খারাপ লাগছে আপু আমাকে রক্তের পরিচয় দেওয়ার কথা শুনে। আমি কি এমন করছিলাম? আমি তো জাস্ট ওই মেয়েদের সাথে কথা বলতাম মজা করে। এর থেকে তো আমি কোনো বাজে কথা ভিতরে বা তাদের দিকে বাজেভাবে তাকাইও নাই। রুমে যা। আমার রাগ আরো বাড়ছে কিন্তু তোর উপরে। যাচ্ছি। আর একটা কথা বলার আছে। কি কথা? আপু, সাথী মেয়েটা আমার পিছনে লাগছে। সাথীকে? যে আমাকে ধরে নিয়ে গেছিল, ওনার ছোট মেয়ে, আমাদের পাশে কলেজে নাকি পড়ে। ও, তুই এড়িয়ে যাবি? আর তুই বিয়ে করছিস এটা কাউকে জানানোর দরকার নেই। আপু, না জানালে ওরা বিয়ে কথা বলছে। আমার পড়াশোনা শেষ হইলে অনুষ্ঠান করবে।
আর ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমাদের নাকি বিয়ে পড়িয়ে রাখবে। আমি কথা বলে নিব, তুই যা রুমে। কে বিয়ে পড়াবে? আসলে তোমাদের বড় ভাই বোনের মাঝে চলছেটা কি? তোমাকে কে কিডন্যাপ করেছিল? আমু, কিডন্যাপ না, আমি যাকে বলেছিলাম সেই ওকে খুঁজে নিয়ে গেছিল। ও আরেকটা কথা আপু, রূপা মেয়েটা নাকি ভাবি হয়। আঙ্কেলের কোম্পানির শেয়ারে যে মেয়েটা আছে উনি। কি? হুম। সব ঝামেলা একসাথে আসা লাগবে? রূপা ম্যাম তোমার ভাবি হয় মানে? কি বলো এসব? ওনার সাথে তোমাদের সম্পর্ক হওয়ার তো দূর, ওনাদের তো অনেক বড় বিজনেস আছে, ওনার শ্বশুর শাশুড়ি সব লন্ডন থাকে, উনি বছরের একবার আসে, ওনাদের সাথে তোমাদের সম্পর্ক থাকার কোনো ভাবে সম্ভব না। ওর কথা রাখো তো, ও তো বড় মাপের মানুষদের সাথে আমাদের কি সম্পর্ক হবে? সাথী ওর বড় বোন রূপা, রূপার আব্বুকে আমি চিনি, উনি তো ভালো মানুষ, গরিবদের সাহায্য করে, সেখান থেকে পরিচয়। ও তাই বলো? আয়ন চলে গেল। আতিয়া নিজের রুমে চলে গেল। তুলি বলে ওঠে, দেখছো, সাথী আমাদের সাথে পড়ে, আমাদের ক্লাসে টপার, সেও ওর পিছনে লেগেছে, শুধু আপু আয়নের মর্ম বুঝলো না। জাস্ট শাট আপ। নদী ধমক দিয়ে চলে গেল। আয়ন গোসল করে পোশাক পরে খাটের পর বসতেই নদী বলে ওঠে, বড়লোক বউ পেয়ে যাচ্ছিস, তোর তো মনে হয় খুশিতে আজ ঘুম হবে না। বাজে কথা বলো না। চকলেট খাবে? তোর চকলেট তুই খা। আমার শার্ট দিয়ে নাক পরিষ্কার করছিলেন নাকি? একটা শার্টের অবস্থা খারাপ। হো, ঠান্ডা লাগছে দেখে তো মনে হয় না। কান্না করছেন নাকি? হি হি। আমার বউ আমাকে একটু হইলেও ভালোবাসে। চুপ কর। কে তোকে ভালোবাসে? হ্যাঁ, আয়নের সামনেই আঙ্গুল তুলে কথাগুলো বলতে আয়ন সাথে সাথে নদীর হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাট থেকে চুল সরিয়ে কিস করলে নদী কেঁপে উঠল। নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আয়ন নদীর পেটে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে বলল, ভালোবাসো মুখে বললে কি সমস্যা? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না, ছাড় বলছি। আয়ন নদীকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে দুই হাত খাটের সাথে চেপে ধরে মুখের কাছে নিয়ে যেতে নিলে নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আয়নের নিঃশ্বাস যত মুখের উপর পড়তেছে নদী কেঁপে উঠতে লাগলো। আয়ন ঠোঁটের কাছে গেলে নদীর ঠোঁট জোড়া কাঁপতে লাগলো। আয়ন ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বন্ধ করে ফেল। আয়ন নদীর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর নিঃশ্বাস ঘন হতে লাগলো। আয়ন আস্তে আস্তে নদীর শাড়ির আঁচলে হাত দিয়ে সরিয়ে দিতেই হঠাৎ করেই নদীর ফোন বেজে উঠল। নদীর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাড়ির আঁচল ঠিক করে ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল। আয়ন ভুরু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, শালা কল দেওয়ার সময় পেল না। আয়ন কথাটা বলে উঠে পড়তে বসলো। আয়ন পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো। নদী কথা বলা শেষ করে পিছনে ঘুরে আয়নের দিকে তাকিয়ে থেকে বারান্দা থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে খাটে বসলো। আয়নের ফোনের কথা মনে পড়তেই আয়ন পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলল, বউ, আপু কি আমার ফোনটা নিয়ে নিয়েছে? ভেঙে ফেলছে, ফোন সিম দুইটাই। নদীর কথা শুনে আয়নের মন খারাপ হয়ে গেল। আয়ন আর কিছু না বলে চুপচাপ পড়তে বসলো। নদী আয়নকে দেখে বলল, এই সত্যি করে বলো তো, তোমরা ভাই বোন আমাদের থেকে কি কিছু লুকাচ্ছ নাকি? কি লুকাবো? আমার মনে হয় কিছু লুকাচ্ছ। লুকাচ্ছি। আপনাকে লাভ করি, আপনি বুঝেন না। ফালতু। নদী আর কিছু না বলে কাজ করতে লাগলো। আয়ন পরে মনোযোগ দিতে লাগলো। রাতে সবে খেতে গেল। আয়ন খাবার খেতেই নদীর পাশে বসলো। আতিয়া সবাইকে খাবার দিতে লাগলো। আয়নকে খাবার দিলে আয়ন নিচের দিকে মাথা দিয়ে চুপচাপ খেতে লাগলো। হঠাৎ করে আতিয়ার দিকে তাকালে আতিয়া বলে ওঠে, কিছু বলবি নাকি? না। তাহলে বারবার তাকাচ্ছিস কেন? আয়ন কিছু না বলে খেতে লাগলো। আয়ন আতিয়ার দিকে তাকিয়ে বলে, আপু আমার খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? কিছু না, আমি খাবো না, গলা দিয়ে ভাত নামছে না। আয়নের কণ্ঠটা কান্নামাখা হইলে আতিয়া বলে ওঠে, আর 1 মাস আছে কুরবানি ঈদের, তখন আমি তোকে ছেড়ে দিব। এই 1 মাস এখানে থাক। আর নদী তোকে যেহেতু পছন্দ করে না, নদী তুমি আয়ানকে ডিভোর্স দিয়ে দিও, ও এখান থেকে একেবারে জন্য চলে যাবে। আতিয়ার কথা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। আয়নের দিকে তাকালো। নদীর আম্মু বলে,
এইসব কি বলো? ডিভোর্স দিব মানে? আর আয়ান এবার কোথায় যাবে? আম্মু দেখেন, নদী আয়ানকে অপছন্দ করে, সেখানে জোর করে কোনো সম্পর্ক রাখা উচিত না। আমার মনে হয় ডিভোর্স দেওয়া ভালো। আমাদের জন্য দুইজন একে অপরকে অপছন্দ করে জোর করে একই ছাদে থাকছে আমাদের জন্য। আমরা এইটা হতে দিতে পারি না। মেয়েদের স্বাধীনতা বলে একটা কথা আছে। একটা জিনিস বুঝলাম না, তুমি সব সময় মেয়েদের হয়ে এত কথা কেন বলো? মেয়ে হয়ে কি আমাদের কোনো স্বাধীনতা থাকবে না নাকি? বিয়ে সারা জীবনের ব্যাপার। সেখানে নদী আয়নকে সহ্য করতে পারছে না, সেখানে বাধ্য হয়ে আয়নের সাথে থাকার কোনো মানে হয় না। দুজনেরই জীবন নষ্ট। আমারও তাই মনে হয়, ওদের বাধ্য হয়ে সম্পর্কে রাখা উচিত না। দুজন চুপ করবে। খাবার খেতে দিবে নাকি উঠে চলে যাব? আতিয়া বসল, সবে খাবার খেতে লাগলো। আইন অল্প খেয়ে উঠে চলে গেল। আইন রুমে গিয়ে বসে থেকে ভাবতে লাগলো। উনি কি আসলে আমাকে ভালোবাসে না নাকি? একটা কথাও বলল না আপু, যে ডিভোর্সের কথা বলল কিছু বলল না, চুপচাপ কথাগুলো শুনলো। ওকে ডিভোর্স দিলে আমিও দিব। আমিও চাই না জোর করে ওনার সাথে থাকতে। ভালো লাগছে না, চারিদিকে শুধু অশান্তি। আইন কথাগুলো ভাবতে লাগলো। আইন খাটের এক কোণে শুয়ে থেকে কথাগুলো ভাবতে লাগলো। নদী রুমের ভিতরে এসে আইনকে ভাবতে দেখে কিছু বলল না। খাটে শুয়ে লাইট অফ করে দিল। ডিম লাইট জ্বালিয়ে উপরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আইন নদীর হাতের উপরে মাথা দিয়ে পেটের উপরে হাত রেখে জড়িয়ে ধরে বলল, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিবে? আচ্ছা, আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? আমি অন্য কাউকে ভালোবাসি। নদীর কথা শুনে আইনের বুকের ভিতর কেঁপে উঠল। আইন এক সেকেন্ডের ভিতরে নদীর উপর থেকে হাত সরিয়ে নিল। আইন খাট থেকে নেমে বালিশ নিয়ে সোজা সোফায় চলে গেল। নদীর চোখের পানিগুলো গড়িয়ে পড়ল। নদী মনে মনে ভাবতে লাগলো, এই তোমার ভালোবাসা আয়ান? অন্য কাউকে ভালোবাসি শুনে আমার পাশের জায়গাটা ছেড়ে দিলে? নিজের স্ত্রীকে নিজের করে রাখার বয়স তোমার হয় নাই। কিভাবে নিজের জায়গায় ধরে রাখতে হয় সেটা তুমি জানো না আয়ান। নদী কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি ফেলতে ফেলতে ঘুমিয়ে গেল। আইন এপাশ ওপাশ হতে লাগলো। আইন ভাবতে লাগলো, আমাকে ভালো না বাসলে আমি ছিলাম না দেখে আমার শার্ট জড়িয়ে কেন কান্না করছে? আর সত্যি কান্না করছে নাকি আমার ভুল ধারণা? আমি কাছে গেলাম, আমাকে শুধু মুখে বলল সরে যেতে। কই প্রথমের মতো তো জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা তো করলো না। উফ, মেয়ে মানুষকে বোঝা বড্ড কঠিন। আমার বোন একটা আছে, এত পেঁচালো কেন এই মেয়ে মানুষ, ধ্যাত ভালো লাগে না। আইন কথাগুলো বলে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নদী আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। আইনের ঘুম ভাঙলে খাটের দিকে তাকিয়ে দেখে নদী নাই। আইন উঠে ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝলো ওয়াশরুমে গেছে। আইন উঠে বারান্দায় চলে গেল। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে লাগলো। হঠাৎ করে সামনে থেকে রাইসা বলে উঠল, গুড মর্নিং আয়ান, কেমন আছো? গুড মর্নিং, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কাকির থেকে শুনলাম তুমি নাকি রাগ করে বের হয়ে গেছিলে। ওই আর কি। আর এমন করবে না, তুমি তো জানো ভাবি তোমাকে কত ভালোবাসে। যাই হোক, তোমার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তা বাসায় আসো, ঘুরে যাও। আম্মু আব্বু তোমার কথা জিজ্ঞেস করে। ছেলেটা কোথায়, রাগ করে গেল? যাবো এক সময়, কলেজে যেতে হবে। ওকে যাও। রাইসা চলে গেলে আইন পিছনে ঘুরে তাকালে দেখে নদী তাকিয়ে আছে। আইন কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আলমারির কাছে গিয়ে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে আইন বের হইল। ব্যাগ কাঁধে নিয়ে নিচে চলে গেল। আইন একজনকে দেখে অবাক হয়ে গেল। আইন বলে উঠল, খালা। আইনের কণ্ঠ শুনে পিছনের দিকে মহিলাটা তাকাতেই আইনকে বলল, কি বাবা তুমি আমাকে চেনো? MKH। আইনের কথা শুনে রহিমা খালা অবাক হয়ে গেল। রহিমা খালা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আয়ান। আইন দৌড়ে গিয়ে রহিমা খালাকে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া রান্নাঘর থেকে বের হলে চমকে গেল। আইনকে রহিমা খালা সারা মুখে চুমু দিতে লাগলো আর কান্না করতে করতে বলে, আয়ান আব্বু তুমি এখানে আছো? বড় মামুনি কোথায়? আপু। আইনের কথা শুনে রহিমা খালা পিছনে ঘুরে তাকাতেই আতিয়াকে দেখে বলে, মামুনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আজ আমি অনেক খুশি তোমাদের দেখা পেয়ে। আয়ান বাবা কত বড় হয়ে গেছে,
আমি তো চিনতেই পারি নাই। আমার বুক পর্যন্ত ছিল, আর এখন কত বড় হয়ে গেছে আমি চিনতেই পারি নাই। হি হি হি। MKH, তুমি কিন্তু আমার ছোট হয়ে গেছো। আমাকে সম্মান করবে। আমি তোমার আব্বু হয়ে গেছি। আয়নের কথা শুনে রহিমা খালা ফিক করে হেসে বলে, একদম, আপনি আমার আব্বু হয়ে গেছেন। মামুনি, আপনি দয়া করে বাবুকে নিয়ে চলেন, আমি ওনাদের খবর দেই। খালা, দয়া করে এখানে কোনো ধরনের কথা তুলেন না। আয়ান, কলেজে যাচ্ছিস না? রহিমা, তুই ওদের দুজনকে চিনোস? রহিমা খালা কিছু বলবে তার আগেই আতিয়া বলে, আম্মু, ওনার সাথে আগে পরিচয় ছিল, ওনার সাথে থাকা হয়েছিল, ওনার বাসায় কাজ করতাম তো। ও আচ্ছা। মামুনি, কি বলেন এসব? ঠিক বলছি খালা। কিরে, যাস না কেন? যাব না আজকে। যেতে বলছি, যা। আয়ন আর কিছু না বলে চলে গেল। রহিমা খালা আতিয়াকে বলে, মামুনি, বেয়াদবি মাফ করবেন, আপনি আয়নবাবু এখানেই থাকেন, আমি ওনাদের জানিয়ে দিই, ওনারা আপনাদের ছাড়া ভালো নেই। কে ভালো নাই রে? আপা, তুমি কিছু জানো না ওরা কারা? খালা, প্লিজ চুপ করবেন। রহিমা খালা আর কিছু বলল না। এদিকে আয়ন কলেজে চলে গেল। কলেজ ছুটি হলে আয়ন রাকিবকে বলল, এই যে মেয়েটা আসছে, তুই ওই মেয়েটাকে পটিয়ে নিবি। যদি নিস তাহলে তোর লাইফ সুন্দরভাবে কাটবে। কে ও? এখানে নাম করা বিজনেসম্যানের ভাতিজি। বলিস কি, রায়হান চৌধুরীর ভাতিজি? হ্যাঁ, থাক, আমি যাই। আয়নের সাথে কিছু বলার আগে সাইকেল নিয়ে জোরে চালিয়ে চলে গেল। নদীকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন সামনে গিয়ে বলে, সাইকেলে যাবেন নাকি? নদী কিছু না বলে পাশে রিকশায় উঠে পড়ল। আয়ন আর কিছু না বলে ওর পিছন পিছন যেতে লাগলো। বাসে গেলে নদী সোজা রুমে চলে গেল। আয়নও রুমে চলে গেল। নদী ফ্রেশ হয়ে নিচে চলে গেলে আয়ন ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে গেলে আয়ন আতিয়াকে বলল, আপু, আমি একটু বাইরে যাব। MKH, তুমি কতদিন আছো? আছি, আজকেই দিনটাই। MKH মানে কি? নদীর কথা শুনে আয়ন কিছু না বলে চলে গেল। রহিমা খালা হেসে বলে, MKH মানে মিষ্টি খালা। এই আমাকে ছোটবেলা থেকে এটাই বলে ডাকে। ও আচ্ছা। হঠাৎ করে আয়ন দৌড়ে বাসার ভিতর ঢুকলো। সবাই ভুরকুচকে তাকালে আয়ন আতিয়াকে বলল, MKH, আপনি এটা কি করলেন? আপু তো এখন রেগে যাবে। মানে? আপু। আয়নের কথা শুনে সবাই দরজার দিকে তাকাতেই থমকে গেল। সবাই ঢোক গিলতে লাগলো। নদীর আব্বু আম্মু দৌড়ে গিয়ে বলতে লাগলো, ম্যাম স্যার, আমাদের এই গরিবের ঘরে আপনারা প্লিজ ভিতরে এসে বসেন। এইভাবে উত্তেজিত হবেন না, আমরা সাধারণ মানুষ, আমাদের দয়া করে এইভাবে ট্রিট করবেন না। আর পাঁচটা মানুষকে যেইভাবে দেখেন সেইভাবেই দেখেন। স্যার, ম্যাম, আপনারা বসেন। আশিক ভালোভাবে সোফা পরিষ্কার করতে লাগলো। তুলি দেখে অবাক হয়ে বলল, ম্যাম আপনি? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার সাথে ছবি তোলা যাবে? আপনি আমার আইডল, আমি আপনার মতো বড় বিজনেসম্যান হতে চাই। শিওর, ইনশাল্লাহ আমার থেকে ভালো করবে তুমি। তুলি আয়নের আম্মুর সাথে ছবি তুলতে লাগলো। আয়নের আব্বু আম্মু বসলো। রহিমা খালা বলে ওঠে, ম্যাম বাবু। আয়নের দিকে তাকাতে আয়নের আম্মু চোখের পানি ধরে রাখতে পারলো না। আয়নের দিকে উঠে যেতে আতিয়া আয়নকে টান দিয়ে নিজের কাছে দাঁড় করিয়ে বলে, আয়ান যেখানে যাচ্ছিলি সেইখানে যা। মামুনি, বাবুকে কেন সরিয়ে দিতে চাইছেন? খালা, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। আর খালা, টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। মামুনি। প্লিজ আমাকে মামুনি বলবেন না। বৌমা, আমার বোনের সাথে এরকম ব্যবহার করছো? যাও ওনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসো, গরমের সময়। আতিয়া চলে গেল আয়নের আব্বু আম্মুর জন্য শরবত বানিয়ে নিয়ে আসতে। খালা এগিয়ে গেলে আতিয়া হাত সরিয়ে দিয়ে বলে, মা হয়ে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। আমার একটা মেয়ে মারা গেছে, এখনো আমার আরো সন্তানেরা আছে, তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিতে পারি না। আতিয়ার আগে কিছু না বলে শরবত বানিয়ে বের হইল। রহিমা খালা আতিয়ার পিছন পিছন যেতে লাগলো। আতিয়া দুজনকে শরবত দিয়ে বলল, শরবত খেয়ে তিনজন বের হয়ে যান। আতিয়া, কি বলো? তোমার কোনো ধারণা আছে কাদের সামনে কথা বলছো? ম্যাম স্যার, দয়া করে কিছু মনে করবেন না। আতিয়া, বেশি করে ফেলছো কিন্তু। সমস্যা নাই, আপনারা ওনাকে কিছু বলবেন না। ম্যাম, কত ভালো। ওনাদের এত সম্মান করার কি আছে?
আমরা মানুষ, ওনারাও মানুষ, মাথায় তোলার কোনো মানে হয় না। আশিক রাগে আতের হাত ধরে রাগী লুক নিয়ে তাকাতে রহিমা খালা তাড়াতাড়ি করে আশিকের হাত ধরে কিছু বলবে, সাথে সাথেই আতিয়া বলে, খালা ছাড়েন, আমার হাজবেন্ড আমার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবে, হাত ছাড়েন ওর। আর আপনার ম্যাম স্যার নিয়ে এখান থেকে যান। উনি তোমার হাজবেন্ড? জি মিসেস রাহেলা চৌধুরী, উনি আমার হাজবেন্ড, আর ওনারা আমার শ্বশুর শাশুড়ি, আর ওই দুটা আমার ননদ। এইটাই আমার দেবরের বউ রূপা। তাই আমি চাচ্ছি না আপনারা দুইজন আমার শ্বশুর বাড়িতে বসে থাকেন। আয়নের আব্বু বলে ওঠে, আতিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তোমরা আমাদের সাথে চলো। আতিয়া রেগে বলে, অসম্ভব, আপনাদের সাথে আমরা কেন যাব? আপনারা চলে যান, আমাদের দয়া করে বিরক্ত করবেন না। আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, প্লিজ চলে যান। আতিয়া, আর কত শাস্তি দিবে আমাদের? রহিমা তো আমাদের ক্ষমা করে দিয়েছে, সেখানে তুমি কেন আমাদের ক্ষমা করতে পারছো না? টাকা দিয়ে সব কিনতে পারবেন, আমাদের ভাই বোনকে টাকা দিয়ে কিনতে পারবেন না, বুঝতে পারছেন? আয়নের আব্বু বলে ওঠে, দেখো তোমার শ্বশুরের কোম্পানি লসের দিকে যাচ্ছে, তুমি আর আয়ান যদি আমাদের ক্ষমা করে আমাদের সাথে আসো, তাহলে আমি আশিকের কোম্পানির বড় করার সব কিছু দিয়ে দেব। দরকার হলে তোমাদের কলেজের ওইখানে যে কোম্পানি, ওটাই আশিককে দিয়ে দেব। আয়নের আব্বুর কথা শুনে আতিয়ার আগে সামনে থাকা ফুলদানি এক আছাড়ে ভেঙে ফেল আর রাগে চিল্লায়ে বলে ওঠে, আপনি আমার স্বামীকে লোভ দেখান, আপনার কোম্পানি আপনার কাছে রাখেন। দয়া করে এখান থেকে তিনজন যান। আপনারা যদি বেশি বুঝেন, আমি আয়নকে নিয়ে এখান থেকে চলে যাব। আপু, এই চুপ, তুই এখানে একটা কথা বলবি না। আপু আফিয়া আরুষ এসেছে, শান্ত হও। আতিয়া আফিয়া আরুষকে দেখে চুপ হয়ে গেল। দুজন দৌড়ে এসে নদীকে জড়িয়ে ধরল। আফিয়া বলে, ফুপ্পি তোমরা দুইজন এখানে কার সাথে আসলে? আঙ্কেল আমাদের রেখে গেছে। মামা, তোমাকে কল দিলাম, ফোন বন্ধ কেন? ফোন সিম ভেঙে ফেলছে তোমার আম্মু। আসসালামু আলাইকুম। আপনাদের তো আমি ম্যাগাজিনে দেখেছিলাম আপনারা আমাদের বাসায়। ওয়ালাইকুম আসসালাম। আয়নের আম্মু আফিয়া আরুষকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। দুজন অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আফিয়া বলে ওঠে, আপনারা এত বড় মানুষ হয়ে আমাদের আদর করছেন। আমি তোমার নানি হই, আর ওইটা তোমার নানু ভাই হয়। সবাই অবাক হয়ে গেল। আফিয়া আরুষ অবাক হয়ে তাকিয়ে আছে। আফিয়া বলে ওঠে, কি বলেন? আমাদের তো নানা নানি নাই, আম্মু আর মামা আছে। আমার কথা বিশ্বাস না হলে তোমার মামা আর আম্মুকে জিজ্ঞেস করো। আফিয়া আতিয়ার আয়নের দিকে তাকিয়ে বলল, আম্মু ওনারা কি আমার নানা নানি? হ্যাঁ। আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদীর আম্মু বলে ওঠে, কি ওনারা তোমার বাবা মা মানে? তুমি তো বলছো তোমরা এতিম। আমাদের থেকে নিজের পরিচয় কেন লুকিয়েছো? এত বড় বাড়ির ছেলে মেয়ে হয়ে ওই বস্তিতে কি করছিলে? এইসব মানে কি? আমাদের এভাবে ধোকা কেন দিয়েছো? আশিক, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাদের ধোকা দিতে চাই নাই। আমি ওনাদের পরিচয়ে বাঁচতে চাই না। আমরা ভাই বোন ওনাদের পরিচয় নিয়ে থাকতে চাই না। দয়া করে তোমরা আমাকে ভুল বুঝো না। আমি ওনাদের ঘৃণা করি। আমি চাই নাই আমার ছোট ভাই আমার বাবা বড় ভাইদের মতো হোক, আর টাকা কারণে অভদ্র তৈরি হোক। মানুষকে মানুষ মনে করবে না, টাকার গরমে সব কিনে নেওয়ার চেষ্টা করবে, অন্যায় করে টাকা দিয়ে মুখ বন্ধ রাখবে। এমন যেন না হয়। সেই জন্য আমি আমার ভাইকে নিয়ে দেশে এসেছি। আমার ভাইকে আমি আমার মনের মতো করে বড় করতে পেরেছি, এটাই আমার সফলতা। ওইখানে যদি রাখতাম, আমার ভাই একটা অমানুষ হতো, আর ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসতো। অনেক কিছু চাইলে বলা যায় না আশিক, শুধু এইটা মাথায় রেখো, এমন কিছু আছে যার জন্য আমার বাবা মা ভাইকে আমি ঘৃণা করি। কেন ঘৃণা করো? রাজপ্রাসাদ রেখে বস্তিতে থাকতে কি এমন করেছো যে তোমরা ওইখান থেকে চলে এসেছো? আর আয়ানকে এত শাসনে কেন রাখতে? আয়ানকে সবসময় অভাবের ভেতরে রাখার কেন চেষ্টা করতে?
কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে, আমার ফ্যামিলিকে না বললে। বাট তুমি তো আমার সাথে কোনো কিছু শেয়ার করো না। এই তোমার ভালোবাসা, 7 বছর ধরে আমার সাথে আসো, কিন্তু একবারও বললেন না আমাকে। বের হয়ে যাও এখান থেকে। তুমি আমাদের সবাইকে ধোঁকা দিয়েছো। ধোঁকাবাজ মেয়েকে আমি আমার বউ হিসেবে দেখতে চাই না। এখনই বের হয়ে যাও। আশিক, চুপ, একদম আমার নাম ধরে ডাকবে না। ভাইয়া, তুমি কথা বলো না। তুমি নিজেও কাউকে কিছু জানাও নাই। তুমি ছোট হয়ে সবকিছু লুকিয়ে গেছো। আপনারা আপুর সংসার ভাঙতে ভালো লাগছে নাকি? আপনারা কেন আমাদের ভিতরে আসেন? আশিক বাবা, আমার মেয়েকে ভুল বোঝো না। চুপ করেন। আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি কথা বলবেন না। আমার সন্তানদের রেখে তোমাকে যেতে হবে। আশিক, চুপ করো। বৌমা কোথাও যাবে না। সবার সমস্যা থাকতে পারে, কোনো তো কারণ আছে। না হলে কেউ এত বড় জীবন যাপন রেখে সবার থেকে লুকিয়ে থাকে? আমি তো ওর স্বামী, কাউকে কিছু না বললে আমাকে তো বলতে পারতো নাকি? ওই আমাকে কিছু বলে নাই। আমি ওকে গরিব ভালো ভদ্র মেয়ে টিউটর হিসেবে বিয়ে করেছিলাম, আর ওই কিনা আমাদের মিথ্যা পরিচয় দিয়েছিল। মিথ্যা কথা বলে গেছে এতদিন। আতিয়া আশিকের পা জড়িয়ে ধরলে। আয়নের আপু কিছু বলতে যাবে, সাথে সাথে আয়নের আম্মু হাত ধরে থামিয়ে দিল। আতিয়া আশিকের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আশিক প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমার তোমাকে বলা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে বললে তুমি আমাকে বারবার জেরা করতে। কেন বের হয়ে এসেছি নানা ধরনের প্রশ্ন করতে, যেটা আমি তোমাকে বলতে চাই না। দেখো, সবার পার্সোনাল ব্যাপার থাকে যা সবাইকে বলা চায় না। প্লিজ আশিক, আমাকে ক্ষমা করে দাও। আর আমি সত্যিটা বললে তোমরা সবাই আমাকে ঘৃণা করবে। কি এমন কথা যে সবাই তোমাকে ঘৃণা করবে? আশিক, মামুনি অনেক ভালো। মামুনিকে তুই ভুল বুঝিস না। সব কিছু বলা যায় না। কাউকে বলা না গেলে আমাকে তো বলা যায়, তাই না? আতিয়া, পা ছাড়ো, বিরক্ত লাগছে। আর শোনো, তোমার বাবা মায়ের সাথে দুজন চলে যাও। আমি যাব না। আমি ওনাদের সাথে যেতে চাই না। আমি যদি চাই, আমাদের আর কখনো বাংলাদেশে আসতে দেবে না। ওনাদের মান সম্মানে লাগবে এই বাড়ির বউ বলে। ভাইয়া প্লিজ আমাদের ক্ষমা করে দেন। আয়ন আশিকের সামনে গিয়ে ক্ষমা চাইলে আশিক কিছু না বলে আতিয়াকে সরিয়ে দিয়ে রুমে চলে গেল। আতিয়া আশিকের পিছন পিছন যেতে লাগলো। আয়ন রেগে বলতে লাগলো, এখানে আসতে কে বলেছিল আপনাদের? আপনারা কি ভাবছেন আপনারা এখানে আসবেন আর আপু আমি আপনাদের সাথে চলে যাব? আয়ান, বিশ্বাস কর বাবা, আমরা বুঝতে পারিনি এমন কিছু হবে। আমরা তো তোর হারিয়ে যাওয়ার খবর শুনে গতকাল দেশে এসেছি। 1টার দিকেই রহিমা আমাদের কল দিয়ে বলল, তাই আমরা এখানে এসেছি তোদের বুঝিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা বুঝতে পারিনি এমন কিছু হবে। ভালো করছেন ভাইয়া, যদি বের করে দেয় আপনাদের খবর আছে। আপনারা এখান থেকে দয়া করে চলে যান। আয়ন হাত জোর করে বলে আয়নের আম্মু কান্না করতে করতে চলে গেল। আয়নের আব্বু বলে ওঠে, ভুল আমাদের ছিল। তোমার আম্মুকে কেন তোমরা কষ্ট দিচ্ছ? আয়ন কিছু না শুনে অন্যদিকে ঘুরে দাঁড়ালে আয়নের আব্বু চলে গেল। রহিমা খালাও চলে গেল। নদীর আম্মু বলে ওঠে, আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, কিন্তু তোমরা কাজটা ঠিক করলে না। উনি তোমাদের জন্ম দিয়েছে, তোমাদের 9 বছর ধরে কাছে পায় না, না তোমাদের দেখতে পারছে না ছুঁয়ে দেখতে পারছে। আমি একজন মা, আমার মেজ সন্তানটাই দূরে থাকে, প্রতিনিয়ত ওর জন্য বুকটা পুড়ে। আমি তাও আমার সন্তানের সাথে ফোনে কথা বলতে পারি, আর উনি তাও পারে না। উনি তোমাদের ছাড়া ভালো নাই। আমার মনে হয় তোমার বাবা মায়ের কাছে একবার যাওয়া উচিত। আপু আমার ভালোর জন্য আমাকে নিয়ে এত দূর চলে এসেছে। আপু অনুমতি না দিলে আমি কিছু করতে পারবো না। আমার মনে হয় ভাবিকে তোমার বোঝানো উচিত। সবাই মিলে কথা বলতে লাগলো। আর এদিকে আতিয়া আশিককে বলতে লাগলো, শুনতে চাও কেন তাদের থেকে দূরে? ওকে, তাহলে শোনো। রহিমা খালা আমাদের বাসার বিশ্বস্ত কাজের লোক। উনি আমাকে আয়ান ভাইয়াকে বড় করেছে। লন্ডনে গেলে ওনার ছোট মেয়েকে নিয়ে যায়, আর ছোট মেয়ে আমার সাথে সব সময় থাকতো। আমি ওকে অনেক ভালোবাসতাম, ছোট বোনের মতো। ভাইয়াও ছোট মেয়েটাকে একা পেয়ে রেপ করেছিল। মেয়েটা সহ্য করতে না পেরে মারা যায়। আতিয়ার কথা শুনে আশিক
যেন থমকে গেল, চোখ কপালে উঠে পড়ল। আশিক বলে ওঠে, কি রুমি ধর্ষণ হয়েছিল? ওই অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই? আর ওই যখন ধর্ষণ হয় তুমি কোথায় ছিলে? ওটা মিথ্যা কথা ছিল। আমি আমার ফ্রেন্ডদের সাথে 7 দিনের ট্যুরে গেছিলাম। আর ট্যুরে গেলে আয়ান রুমি জন্য কিছু না কিছু আনতাম। সেই দিন ওর জন্য গিফট নিয়ে আসলে ওকে খুঁজলে কেউ কিছু বলে না, সবাই চুপচাপ হয়ে থাকে। আয়ান ছোট মানুষ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আপু, রুমি আপুকে তো ভাইয়া আকাশে তাড়া করে দিয়েছে। কাউকে বলো না আমি তোমাকে আসতে বললাম, বললে ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যাবে। কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি চিৎকার করলে পরে জানতে পারি সব কিছু। আর আব্বু আম্মু সব জানার পর চুপ করেছিল। আব্বু সব কাজের লোককে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। রইমা খালা পাগল হয়ে গেছিল প্রায়। ওনাকে নিয়ে আমি থানায় যেতে চাইলে উনি আমার সাথে থানায় যায় না। টাকা দিয়ে রুমির মৃতটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। আতিয়া কান্না করতে লাগলো, আশিকের দিকে তাকিয়ে বলে, তাহলে বলো ওই ফ্যামিলিতে কিভাবে থাকবো? ছেলে এত বড় অন্যায় করলো, অথচ বাবা মা কিছু বলে নাই, চুপ করে থাকছে। আর আমাকে মুখ বন্ধ রাখতে বলছে। আমাকে রুমে বন্দি করে রেখেছিল। আম্মু পর্যন্ত আমাকে হুমকি দেয়, সেখানে বলবে ওদের পরিচয় সবাইকে জানাই। আজও কেউ জানে না যে রুমির মৃত্যু সত্যিটা। এইটা আমাকে তিলে তিলে কুড়ে খাচ্ছে। আমার নিজের ভাই হলে কি হবে? ওর শাস্তি পাওয়া উচিত ছিল। আর খালা আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। যা দেখতে পারছো সব আমার বাবার টাকায় করছে। তার বাকি সন্তানদের কথা ভেবে রুমির সাথে অন্যায় ভুলে গেছে। আমার সাথে শুধু থাকতো, তাতে আমি রুমিকে ভুলতে পারি নাই। আর উনি মা হয়ে টাকার কাছে বিক্রি হয়ে গেল। আতিয়া কান্না করতে লাগলো। আশিক আতিয়াকে জড়িয়ে ধরলো বুকের সাথে। আশিক আতিয়ার মাথায় চুমু দিল। আতিয়া বলতে লাগলো, ভাইয়া অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে। আমার তাতে ওকে দেখতে ইচ্ছে হতো না। লাস্টে রুমির সাথে যা করেছে সেইটা মেনে নিতে পারি নাই। আর বাবা মাকে তার হয়ে কথা বলতে দেখে পরে আর উপায় না পেয়ে আয়ানকে নিয়ে আমি পালিয়ে দেশে চলে আসি। আমি চাই না আয়ানও ভাইয়ার মতো হয়ে যাক। এখন বলো আমি কি খুব অন্যায় করেছি? যারা অন্যায়কে অন্যায় মনে করে না, আমার ঘৃণা হয় ওনাদের দেখলে। সেখানে তাদের পরিচয় কেন চলবো বলতে পারো? আই অ্যাম সরি, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আমি ভুল মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নেই নাই। ওকে আর কাউকে এইসব বলার দরকার নাই। তুমি তোমার মতো থাকো। আতিয়া আশিককে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আশিক আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। আইন রুমে গিয়ে বসে থাকতে লাগলো। নদী আইনের পাশে এসে বসলো। আইন নদীর দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। নদী আইনকে বলল, আমার মনে হয় তোমার ফ্যামিলির সাথে তোমার থাকা উচিত। ওনার চোখের পানি মিথ্যা ছিল না। তোমাদের হারানো ব্যথা তার চোখের পানিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই তোমাদের আম্মু, সেই কখনোই তোমাদের ক্ষতি চাইবে না। আমারও ইচ্ছে করে আম্মুর কাছে যেতে, কিন্তু আমি আপুকে কষ্ট দিতে পারবো না। ভাবিকে কাছে গিয়ে বোঝাও, দেখো বাবা মা কতদিন বাঁচবে। যদি তাদের সাথে শেষ পর্যন্ত না থাকতেই পারে, তাহলে সন্তান হয়ে জন্ম নিয়ে কি লাভ হইলো? ফ্যামিলির সাথে বাঁচতে শিখতে হয়। সবাই মিলেমিশে থাকার মাঝে আনন্দ আছে। দেখো না আমাদের ফ্যামিলি একসাথে থাকে, কত মজা হয়। এভাবে দূরে দূরে থাকলে কি কোনো মজা আছে বলো? আমি কি করব? আমার মাথায় কিছুই ঢুকছে না। মাথা ব্যথা করছে, ঘুমাবো। আইন উপর হয়ে শুয়ে পড়ল। নদী আয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবতে লাগলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ভাগ্যিস তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করি নাই, করলে আজ আরো বেশি কষ্ট পেতে হইতো। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়তেই মুছে নিল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে নদী ওর পাশে আদর্শা হয়ে বসে আছে। আইন নদীর কোলে মাথা দিতেই নদী চমকে উঠল। আইন জড়িয়ে ধরে বলল, তুমি কি আমার উপরে ভাইয়ার মতো রাগ করছো? আমি রাগ করলেই কি আর না করলেই কি আয়ান? আমি তো আর তোমার কেউ না। নদী, তুমি আমার স্ত্রী। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? তুমি বড়লোক ঘরের ছেলে, আমাদের সাথে তোমার যায় না। তুমি বিয়ে করলে বড়লোক দেখে বিয়ে করবে। তুমি আমার গার্লফ্রেন্ড না,
নদী, তুমি আমার বিয়ে করা বউ। বউ গার্লফ্রেন্ডের মধ্যে অনেক পার্থক্য। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। ও সরি, তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আমাকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে যাবে নাকি? তোমাকে যখন ওই লোকটা বিয়ে করলো না, তখন তুমি তোমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারো নাই? কোথায় ছিল তোমার বয়ফ্রেন্ড? দেখো, আমি তোমাকে ছাড়তে পারবো না। মানুষ জীবনে বিয়ে একবার করে, বারবার করার কোনো ইচ্ছে নাই। আমি তোমাকে ভালোবাসি। আমি আর কাউকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না, এটা আবেগের বশে বলছো। তোমার বাবা মা যদি বলে মেয়ে বড় বেশি, ছেলের বউ হিসেবে মানলাম না, তখন তুমি নিজেই আমার হাত ছেড়ে দিবে। আর এখন আমাকে ভালো লাগছে, ভবিষ্যতে আমাকে তোমার ভালো লাগবে না। নদীর কথা শুনে আয়নের রাগ উঠল। আয়ন কোনো কিছু না বলে উঠে পড়ল। আয়ন ওয়াশরুমে চলে গেল। আয়ন মুখে পানি দিয়ে আয়নের দিকে তাকিয়ে থাকতে আয়ন ভাবতে লাগলো, আমাকে ডিভোর্স দিবা তাই না? আগে তোমাকে বাচ্চার আম্মু বানাই, তারপর দেখবো আমাদের ছেড়ে কিভাবে যাও। আর এই ফালতু কথা বলা বের করব। আয়ন দুষ্ট হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হইল। নদীর দিকে তাকাতে নদী উঠে চলে গেল। আয়ন নদীর পিছন পিছন যেতে লাগলো। আয়নের পকেটে বাদাম থাকাতে আয়ন একটা বাদাম নিয়ে সোজা নদীর কোমরের দিকে ছুঁড়ে মারল। নদীর ভুর কুচকে পিছনে তাকালে আয়ন শীষ বাজাতে বাজাতে অন্যদিকে তাকিয়ে নিচে নেমে যেতে লাগলো। নদী বলে উঠল, ফাজিল কোথাকার, বেয়াদব ছেলে একটা। নদীর কথা শুনে সবাই নদীর দিকে তাকালো। আয়ন নদীর দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি, আমাকে কিছু বলছেন? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। আন্টি, এটা কি ধরনের বেয়াদব বলেন তো? স্বামীর দাঁত ফেলে দিলে সবাই ওনাকে বলবে না? দাঁত ছাড়া স্বামী, মান সম্মান কার যাবে বলেন তো? আয়নের কথা শুনে আতিয়াবাদের সবাই হেসে দিল। নদী রেগে বলে উঠল, জাস্ট শাট আপ আয়ান। ঢং। আয়ন কথাটা বলে নিচে নামলো। নদী নিচে নেমে সোফায় বসলে আতিয়া বলে ওঠে, নদী, মন থেকে একটা কথা বলবে? কি কথা ভাবি? তুমি কি সত্যি আয়নের সাথে থাকতে চাও না? দেখো, মন থেকে বলো। যদি না থাকতে চাও তাহলে আমাদের বলো। আতিয়ার কথা শুনে নদী চুপ করে থাকলো। আয়ন বলে ওঠে, আপু, ওনার কথা রাখো। আমি ওনাকে ডিভোর্স দিব না। উনি আমাকে মেনে নিক বা না নিক, উনি আমার স্ত্রী নামে থাকবে। আমি বেঁচে থাকতে ওনাকে অন্য কারো হতে দিব না। জাস্ট শাট আপ। কেউ থাকতে না চাইলে তাকে জোর করে রাখা যায় না আয়ান। যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, না হলে সেই তীরে তীরে কষ্ট পেতে পেতে মারা যাবে। আপু, আমি ওনাকে ছাড়া কাউকে আমার লাইফে চাই না। উনি আমার স্ত্রী, উনি থাকবে সারা জীবন। বলো। আয়নের কথা শুনে নদী অবাক হয়ে তাকালো। তুলি বলে উঠল, আয়ান তোমাকে সবার সামনে চাচ্ছে, আর তুমি এত ভাব কেন নাও আপু? এসব আবেগ, আবেগ চলে গেলে তখন আর আমাকে ভালো লাগবে না। বারবার এক কথা কেন বলো? আমি একবারও বলছি এইটা আমার আবেগ, তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি। বলতে ভালোবাসি। দেখো, আমি তোমাকে চেয়েছি মানে তোমার আমার হয়ে থাকতে হবে। তোমার বয়ফ্রেন্ড যেই থাকুক আমি তার হতে দিব না। আয়ান, সব কিছুতে জেদ মানায় না। ওই না থাকলে জোর করে কিভাবে রাখবি? ওই আস্তে আস্তে ঠিক আমাকে ভালোবাসবে, এইটা আমার বিশ্বাস। চুপ কর নদী, তুমি ভেবে দেখো। যদি দেখো না থাকা সম্ভব না, তাহলে ডিভোর্স লেটার দিয়ে দিও। আমার ভাবার কিছু নাই, আমি ওর সাথে থাকতে পারবো না। নদীর কথা শুনে আয়নের রাগ হতে লাগলো। আয়ান বলতে লাগলো, মন থেকে বলছো নাকি? তুমি বুকে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে যদি এই কথা বলতে পারো, যাও, আমি তোমাকে নিজে ছেড়ে দিব। তোমাকে আমি কখনোই ডিস্টার্ব করব না। আয়ন নদীর সামনে গিয়ে হাঁটুকে বসে পড়ল। তাকাও আমার দিকে। এইসব ফালতু ডায়লগ দিবে না তো। আমি যেটা বলছি ওইটা করো। ওইসব করা লাগবে না আমার। আমি ভালোবাসি না, এটাই আসল কথা। এত নাটক আমি করতে পারবো না। নাটক লাস্টবার করো। আমার দিকে তাকিয়ে কথাগুলো বললে আমি আর তোমার সাথে থাকবো না। আয়ন জোরাজুরি করতে লাগলো। এক পর্যায়ে আয়নের উপরে বিরক্ত হয়ে নদী চিল্লাইয়ে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি না। এক কথা কতবার বলবো? হ্যাঁ, তোমার দিকে তাকিয়ে বলছি, কান খুলে শুনে নাও। আমি তোমাকে ভালোবাসি না মানে ভালোবাসি না। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দয়া করে আমাকে মুক্তি দাও প্লিজ। আমার লাইফ থেকে চলে যাও তুমি। নদী কথাগুলো শেষ করতেই আয়ন কিছু না বলে উঠে পড়ল। আয়ন মুখে হাসি রেখা টেনে বলে, ঠিক আছে, মুক্তি দিয়ে দিব। বুঝেছি, আমার সব ধারণা ভুল ছিল। আসলে তুমি আমাকে ভালোবাসো না। আয়নের চোখের কোণে পানি আসতে লাগলো। আয়ন চোখ মুছতে লাগলো। তুলি কিছু বলতে গেলে আয়ন বলে, চুপ করো। আর কাউকে ওনাকে বোঝানোর দরকার নাই। আপু,
ঠিক বলছো, জোর করে রাখা উচিত না। আসলে উনি আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। আতিয়া কিছু বলতে যাবে আইন রেখে নদীর দিকে তাকিয়ে বলল, 1 তালাক 2 তালাক। আয়ান কি করছিস? আয়ান এমনটা করো না। আপু, দয়া করে কেউ আমাকে বাধা দিবেন না। 3 তালাক। যান, আপনি আজ থেকে মুক্ত। সঠিক সময় ডিভোর্স লেটার পেয়ে যাবেন। আইন চোখের পানি মুছতে লাগলো। নদীর আম্মু থ হয়ে সোফায় বসে পড়ল। নদীর কানে তালাক শব্দটা ভাসতে লাগলো। নদীর শরীরের শক্তি যেন এক নিমিষেই হারিয়ে গেছে। নদী পাথরের মতো বসে থেকে আইনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আইন চোখ মুছতে মুছতে বলে, আপু, আমি এখানে থাকতে পারবো না। আমি আম্মু আব্বুর সাথে একদিন থাকতে চাই। তারপর আমার মন যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। কোথায় যাবি? জানি না, এখানে আমি আর থাকতে পারবো না। ওনাকে দেখলে আমার কষ্ট হবে। ওকে, তুই যা আম্মু আবুর কাছে, আমি ঠিকানা বলে দিচ্ছি। আপু, একটা কথা বলবো? দেখো, ভাইয়া ভুল করছে। আম্মুর তো কোনো দোষ নাই। সময় হইলে তুমিও চলে এসো আপু, দেখা করতে। উনি আমাদের জন্ম দিয়েছে। যত রাগ দেখাও না কেন আপু, তুমিও আম্মুকে অনেক মিস করো। যদি কখনো মনে হয় চলে এসো। আর আঙ্কেল আন্টি, ভাইয়া, তুলি ভাবি, আমাকে ক্ষমা করে দিয়েন আমি আপনাদের সাথে অন্যায় করে থাকলে। আরুষ, আফিয়া মামা, তোমাদের অনেক ভালোবাসি। সাবধানে থেকো, মামাকে ভুলে যাও না। অ্যান আরুষ আফিয়াকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো আর চোখ মুছতে লাগলো। অ্যানোর আপুকে জড়িয়ে ধরে বলল, ভালো থেকো আপু। আর বিআইন ভালো থাকবেন। আজ থেকে আপনি আমার আবারও বিআইন হয়ে গেলেন। আপনাকে মুক্ত করে দিয়েছি। ভুল করলে ক্ষমা করে দিয়েন। অ্যান চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। নদীর আব্বু আম্মু চুপচাপ বসে থাকলো। আশিক রেখে নদীর দিকে তাকিয়ে বলল, নেন, তোকে তো মুক্তি করে দিল, এখন সুখে থাক। সব কিছুতে তো নিজের সিদ্ধান্ত উপরে থাকস। আমাদের ক্ষমা কর। আয়ানের সাথে তোকে বিয়ে দিয়ে আমরা বড় ভুল করেছিলাম। যাক, তুই নিজেই তো সরিয়ে দিলি। ভালো করছস। ডিভোর্স লেটার পাঠিয়ে দিস ওকে। আশিক রেগে চলে গেল। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তুলি নদীকে ধাক্কা দিতে নদী ফুলরে পড়ে গেল। আতিয়া দৌড়ে গিয়ে নদীকে দেখে নদী অজ্ঞান হয়ে গেছে। আতিয়া রূপা ডাকতে লাগলো। তুলি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো। রূপা নদীর মুখে পানি দিতে দিতে বলতে লাগলো, নদী, এই নদী, চোখ খুলো। কি হলো তোমার? চোখ খুলো। নদী, চোখ খোলো। নদীর জ্ঞান ফিরলে নদী উঠে দাঁড়িয়ে গেল। কাউকে কিছু না বলে পাথরের মতো সোজা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে নদীর জোরে চিৎকার দিয়ে হামা করে কান্না করতে লাগলো। নদী কান্না করতে করতে খাটের উপর হয়ে শুয়ে পড়ে। কান্না করতে করতে বলতে লাগলো, আমার এত কষ্ট কেন হচ্ছে? আমি নিজেই তো তোমাকে বাধ্য করলাম। কিন্তু আয়ান, তুমি আমাকে কিভাবে তালাক দিতে পারলে? তুমি আমার মন বুঝেও কিভাবে লাস্টে এটা করতে পারলে? নদী কথাগুলো বিড়বিড় করে কান্না করতে লাগলো। এদিকে আইন ঠিকানা অনুযায়ী চলে গেল। আইন বাসার সামনে গেলে দারোয়ান আইনকে থামিয়ে দিল। আইন বলতে লাগলো, আমাকে যেতে দেন, আমি এই বাড়ির ছেলে। আইনের কথা শুনে দারোয়ান বডিগার্ড হাসতে লাগলো। দারোয়ান বলে ওঠে, ওই ছেলে, এখান থেকে যা। বিরক্ত করিস না, বেশি বুঝলে পুলিশে ধরিয়ে দেব। কথাগুলো বলে একজন আইনকে ধাক্কা দিলে সাথে সাথে এক গাড়ির সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। গাড়ি থেকে সাথে বের হয়ে দৌড়ে আইনের কাছে গিয়ে তুলে পড়ল। আয়ান, তুমি এখানে? আর ওই, আপনারা ওকে ধাক্কা কেন দিলেন? আর একটু হলে কি হতো? দারোয়ান সাথীকে সালাম দিয়ে বলে, ম্যাম, এই ছেলেটা কখন থেকে বিরক্ত করছে? বলে উনি নাকি স্যারের ছেলে। ঠিক তো বলছে, ওই এই বাড়ির ছেলে। সরেন সামনে থেকে। সবাই অবাক হয়ে তাকালো। আইনের পায়ে ধরে ক্ষমা চাইতে যাবে, সাথে সাথে আইন বলে, কি করছেন? আমি আপনার ছোট, আমার পায়ে কেন ধরতে নিয়েছেন? দেখেন, আমি কিছু মনে করি নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন। আইন কথাগুলো বলে সাথে সাথে ভিতরে গেল। সাথীকে আইন ধন্যবাদ দিয়ে দিল। দুজন সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল। কাজের লোক দরজা খুলে দিল। সাথী আইন একসাথে বাসার ভিতর ঢুকলো। বসার ঘরে যেতেই সবাই আইনকে দেখে অবাক হয়ে গেল। আইনের আম্মু দৌড়ে এসে আইনকে জড়িয়ে ধরে বলে, আয়ান বাপ, তুই এসেছিস? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আয়ান, তুই আসি করে আসে নাই? না, আমি একা এসেছি।
আয়নকে দেখে রাফি দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাফি কান্না করতে করতে বলতে লাগলো, আয়ানবাবু কেমন আছিস তুই? ভাই আমাকে ক্ষমা করে দে ভাই। রাফি আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নকে দেখে সবাই এক এক করে আয়নকে আদর করতে লাগলো। আয়ন সবার সাথে কুশল বিনিময় করলো। আয়নের আব্বু বলে, আয়ান আতিয়া আসবে না? আমি জানি না। আচ্ছা আয়ান, চল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে বাবা। আয়নের আম্মু আয়নকে নিয়ে রুমে চলে গেল। 5 বছর পর আম্মু আপুরা আসবে না? সবাই আসবে, তোর বিয়ে আর তোর বোন আসবে না, তা কি হয় নাকি? আপু তো আমার সাথে কথা বলছে না। আসবে, চিন্তা করিস না তো, ওই যে এসে গেছে। অ্যান সদর দরজার দিকে তাকালে আরুষ আফিয়া দৌড়ে এসে অ্যানকে জড়িয়ে ধরলো। অ্যান ওদের আদর করতে লাগলো। আতিয়ার দিকে তাকাতেই নদীকে দেখতে পেয়ে অ্যানের বুকটা কেঁপে উঠল। অ্যানের আব্বু আম্মু ভাবি সবাই নদীর ফ্যামিলির সাথে কথা বলতে লাগলো। অ্যান আতিয়ার কাছে এগিয়ে গেলে আতিয়া কিছু না বলে হাঁটা দিল। অ্যান বলে ওঠে, আপু আমি কি করছি? কেন আমার সাথে এমন করছো? 3 বছর ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না। ওই আপু কি হয়েছে তোমার? দয়া করে আমার কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। আপনার বিয়ে, তাই সবাই মিলে খেতে এসেছি, আপনার ভ্যান ভ্যান শুনতে আসি নাই। আতিয়া কথাটা বলে চলে গেল। আর নদীর আব্বু আম্মু তুলি আশিকের সাথে কুশল বিনিময় করলো। নদীর দিকে তাকাতেই নদী মিষ্টি করে হেসে বলে, অভিনন্দন বিআই। ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভিতরে আসেন। আন সবাইকে ভিতরে আসতে বলল। আনের আম্মু বলে, আয়ান মামনিদেরকে রুমে নিয়ে যা। ঠিক আছে আম্মু। অ্যান নদী তুলির লাগেজ নিয়ে হাঁটতে লাগলো। দুজন আয়নের পিছন পিছন যেতে লাগলো। তুলি বলে ওঠে, আয়ান, তোমাদের বাসাটা তো বিশাল বড়, এত বড় বাসায় থাকতে ভয় লাগে না? একটু তো ভয় লাগতো, এখন বিয়ে করতে যাচ্ছি, বউ পাশে থাকলে ভয় আসার প্রশ্ন ওঠে না। ও আচ্ছা। হুম। নদী তুলি আয়নের পিছন পিছন যেতে লাগলো। আয়ন ওদের রুম দেখিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আয়নের বুকের ভিতর ঝড় উঠতে লাগলো। আর নিজেকে সামলিয়ে নিয়ে ওর কাজিনদের সাথে আড্ডা দিতে চলে গেল। সন্ধ্যের দিকে আয়ন রুমে একা বসে আছে, এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আয়নের আম্মু ডাক দিলে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে নিচে চলে গেল। আতিয়া না তাকিয়ে অন্যদিকে তাকালো। আয়ন ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? সারাদিন রুমে কি করিস? হ্যাঁ, এতগুলা বিআই থাকতে সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে পারিস না? ওই খচ্চর চারটা তোদের কাজ কি ছিল? আয়নের কথা শুনে ওর এক কাজিন বলে, ভাইয়া আমার দোষ নাই, ওনারা তোমার কথা বলে, সবাই একসাথে যাবে। আম্মু আমি একটু সাথীদের বাসায় যাব। বাবা, আয়ান বউকে কি চোখে হারাচ্ছ নাকি? তুলির কথা শুনে নদী আতিয়া বাদে সবাই হাসতে লাগলো। অ্যান্ড মুখে হাসি রেখা টেনে বলে, হুম। ওকে, যাও যাও, আগামীকাল তো গায়ে হলুদ, তারপর বিয়ে, এখনো তাকে পেতে হইলে 2 দিন অপেক্ষা করতে হবে। রাফি আয়নের দিকে তাকিয়ে বলে, আয়ান তুই ঠিক আছিস? কোনো কিছু নিয়ে চিন্তায় আছিস নাকি? দেখ, তোর যদি ওই বিয়েতে মত না থাকে সোজা বলে দে, আমি ওদের বুঝিয়ে নেব। তোর উপরে প্রেশার দিতে চাই না। রাফির কথা শুনে আতিয়া বলে ওঠে, আপনি আবার অন্যের কথাও ভাবেন? রাফি আতিয়ার কথা শুনে চুপ হয়ে গেল। আর কিছু না বলে আরুষ আপিয়ার সাথে খেলা করতে লাগলো। আইন কিছু না বলে যেই ঘুরতে যাবে, পিছনে সাথে সাথে রাকিবকে দেখে আইন খুশিতে জড়িয়ে ধরলো। দোস্ত তুই এসেছিস? তোর বিয়ে আমি আসবো না তা তো হয় না। তোর শালিকার সাথে প্রেম তো করা লাগবে নাকি? শালা? তুই শালা হবি, আমি না। ওকে যেই হোক চল আমার সাথে, আমার ভালো লাগছে না। কোথায় যাব? যেখানে যাওয়ার কথা। আরে এটাই তো ম্যাম। রাকিব আইনকে ছেড়ে দিয়ে নদীর সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনার সাথে তো আয়নের তেমন একটা কথাই হতো না, সেখানে আর কাউকে দাওয়াত না দিয়ে আপনাকে দিয়েছে। রাকিব ওইটাই আমার বোন। আশিকের কথা শুনে রাকিব ভ্যাবাচেকা খেয়ে গেল। রাকিব মুখ ফসকে বলে ওঠে, শালা তুই তাহলে ম্যামের প্রেমে হাবুডুবু খাচ্ছিলি? রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আইন রাকিবের মুখ চেপে ধরে নিয়ে যেতে লাগলো। আইনকে গাড়িতে তুলে আইন ড্রাইভিং করতে লাগলো। আইন সোজা সাথীদের বাসায় চলে গেল। আইনকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আইনের ভাবি বলে ওঠে, আয়ান তুমি এখানে, ভিতরে আসো।
ভাবি সাথী কোথায়? আয়নের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়নের ভাবি মিটিমিটি হেসে আয়নকে দেখিয়ে দিল রুম। আয়ন রাকিবকে নিয়ে সোজা সাথীর রুমের দিকে নক করতে লাগলো। কে? আমি আয়ান। আসো। আয়ন রাকিবকে বাহিরে রেখে ভিতরে ঢুকলো। সাথী আয়নকে দেখে বলল, তুমি এখানে কেন? আমার লাইফটা নষ্ট করতে নিয়েছো? আবার দেখতে আসলে নাকি যে কেমন দেখা যাচ্ছে বিয়ের পর কেমন অবস্থা করব? সাথী বাজে কথা বলো না। রাকিব ভিতরে আয়। রাকিব ভিতরে আসে। সাথী রেগে বলে, তুমি এখানে কি করছো? বের হও। এই চুপ করো। শুনো, আমি রাকিবকে বলেছিলাম তোমাকে পটাতে। হ্যাঁ মানছি আমি ওকে লোভ দেখিয়েছিলাম, কিন্তু রাকিব তো তোমাকে সত্যি করে ভালোবাসে। ওই তোমাকে লোভের জন্য ভালোবাসে নাই। তুমি শুধু শুধু ওর উপরে রেগে আছো। শুনো, রাগ জিদ অভিমান করে ভুল সিদ্ধান্ত নিও না, যা সারা জীবন পস্তাতে হবে। আমার কাছে আইডিয়া আছে, শোনো। আমার কিছু শুনতে হবে না, বের হও দুজন। আমার কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। রাকিব সাথীর পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে বলে, সাথী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। সাথী, আমার চাকরি হয়েছে। আমি জানি আমি তোমাকে তোমার আব্বুর দামি দামি কিছু দিতে পারবো না, তবে আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না। আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাকিব কান্না করতে নিলে সাথী নিজের রাগ অভিমান ভুলে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই রাকিব। চলো এখন পালিয়ে যাই আমরা। এই না, এখন না, আমার আইডিয়া শোনো। অ্যান্ড দুজনকে প্ল্যান খুলে বলো। কথা বলা শেষ হলে সাথী বলে, ওকে, এখন যাও দুইজন। আরে বউ একটু দেখি না। শালা, কাকে বউ বলোস? অথুক্কু, বন্ধুর বউ মানে তো আমারও বউ, আর আমার বউ মানে তো তোর ম্যাম। অ্যানের কথা শুনে দুজন হেসে দিল। অ্যান রাকিবকে নিয়ে বের হয়ে গেল। অ্যান সোজা বাসে চলে গেল। অ্যান রাকিব রুমে বসে থেকে প্ল্যান করতে লাগলো। অ্যানকে ওর কাজিনরা ডেকে নিয়ে যেতে লাগলো। ওদের সাথে সাদেকি আড্ডা দিতে লাগলো। রাতে দুজন রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে হলুদের অনুষ্ঠান শুরু হলে সবাই নাচ গান করতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে মুখে হাসি রেখা টেনে আয়নের গালে হলুদ লাগিয়ে দিল। আয়ন নদীর হাত ধরলে নদীর চোখের পানি গড়িয়ে পড়ল। আয়ন টান দিয়ে ঘুরিয়ে হলুদ লাগিয়ে দিয়ে বলে, আরে বিয়াইন আমাকে দিবেন, শুধু নিজেও তো নেন। আয়ন হলুদ দিয়ে হাসতে লাগলো। সাথে ওর কাজিনরা বন্ধুরা হাসতে লাগলো। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই আড্ডা দিতে লাগলো। বিয়ের দিন চলে আসলো। 6টার দিকে বরপক্ষ হয়ে রওনা দিল। আয়ন রাকিব ওর বন্ধুরা সবাই বরের ড্রেস পরেছে। সবাই রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছে। সাথীদের বাসার সামনে গেটে নামলে সবাই একসাথে ভিতরে গিয়ে বসে পড়ল। অ্যান্ড আস্তে আস্তে ওইখান থেকে সরে সোজা কাজের কাছে চলে গেল। কাজীকে টাকা দিয়ে রাকিবের আর সাথীর বিয়ে সব কিছু লিখে রাখতে বলল। ওখানে ঠিক করে অ্যান্ড রাকিবকে টেক্সট দিয়ে ওখান থেকে চলে গেল। অ্যান সোজা ব্রিজের নিচে চলে গেল। অ্যান শেরানি খুলে ফেলে দিল আর আকাশের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আল্লাহ, আমার প্রিয় মানুষটা কেন আমার হয়েও হলো না? সাথীর মতো কেন আমাকে ভালোবাসতে পারলো না? সাথী রাকিবের ধোঁকা জেনেও তোকে কবুল করে নিল, আর আমার ভালোবাসার মানুষের কাছে আমি কি অন্যায় করেছিলাম? কেন সে আমাকে বলল ওই আমাকে ভালোবাসে না? আমি কি সত্যি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? অ্যান চোখের পানি ফেলতে লাগলো। অ্যান সারাত ব্রিজের নিচে গিয়ে কাটিয়ে দিল। সকালে ভোরের আলো ফুটতেই অ্যান ব্রিজের উপরে উঠে পড়ল। রিক্সা নিয়ে বাসে চলে গেল। রিক্সা ভাড়া দিয়ে অ্যান ভিতরে চলে গেল। অ্যান বাসের ভিতরে ঢুকতেই বসার ঘরে গেলে সবাই অ্যানের উপর রেগে কিছু বলবে। তার আগে নদী অ্যানকে দেখে সিঁড়ি থেকে দৌড়ে এসে অ্যানকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে বলতে লাগলো, আয়ান সারাত কোথায় ছিলে জানো? কত ভয় পেয়ে গেছিলাম। আয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আয়ান, তোমাকে আমার ভালোবাসতে হবে না। আয়ান, তুমি শুধু আমাকে তোমার আশেপাশে থাকতে দিও, আমার তাতেই হবে। তাও তুমি আমার থেকে দূরে যেও না। নদী কথাগুলো বলে হামা করে কান্না করতে লাগলো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী আয়নকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলতে লাগলো, আয়ান, আমি কাউকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি। আমার কোনো বয়ফ্রেন্ড নাই আয়ান। তুমি সেদিন আমার পুরো কথা না শুনে সোফায় গিয়ে শুয়ে পড়লে। আয়ান, আমি সেই দিন তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম।
তুমি আমাকে বুঝতে পারো নাই। আয়ান, আমি সবার মতো আমার ভালোবাসা আমি প্রকাশ করতে পারি না। তুমি তো আমাকে বুঝেও লাস্টে বুঝলে না আয়ান। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। নদী কান্না করতে করতে আয়নের পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আয়ান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আমাকে তুমি আবারও নিজের কাছে টেনে নাও না। আমাকে লাস্ট বার সুযোগ দাও না আয়ান। আমি কথা দিচ্ছি, তুমি আমাকে মেরে কেটে ফেলে দিলেও আমি তোমাকে ছেড়ে যাব না। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে আমাকে একটা সুযোগ দাও না। নদী কান্নায় ভেঙে পড়ল। আতিয়া বলে ওঠে, আয়ান, নদী তোকে অনেক ভালোবাসে। 3 বছর ধরে তোকে আমি এইসব বলার চেষ্টা করছি, তুই আমার কথা না শুনে কল কেটে দিতি, নদীর কোনো কথা শুনতে চাইতি না। এইসব হচ্ছেটা কি? নদী তো আয়ানের 1 বছরের বড়, ওর সাথে ওর ভালোবাসা কিভাবে হয়? ফাজলামি নিতেছিস? হ্যাঁ? আয়নের আম্মু আর কিছু বলবে তার আগে আয়ন নদীকে 2 হাত দিয়ে তুলে ধরে চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, কি করছো? আমার পায়ে কেন ধরছো? আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার পাশে থাকো বা না থাকো, সেই দিন তুমি আমাকে ওইভাবে না বললে আজ একটা ভালো সম্পর্ক থাকতো। আয়ান, কি বল বকছিস? নদী আতিয়ার 1 বছরের ছোট হবে। ওই তোর বড় বোনের মতো। ওই আমার বোনের মতো না, ওই আমার স্ত্রীর মতো। আর আম্মু বারবার বড় বড় করবে না, ভালোবাসে আবার বড় ছোট কোনো ব্যাপার না, একে উপরের মনের মিল থাকাটা মেইন। বয়স তো পানির মতো বাড়তে থাকে। আর নদীকে যদি তোমাদের কারো বৌমা হিসেবে মেনে নিতে কষ্ট হয় তাহলে বলতে পারো, আমি নদীকে নিয়ে চলে যাব। তারপরও কারো কথা শুনে আমার ভালোবাসার মানুষের হাত ছাড়তে পারবো না। আয়নের কথা শুনে আয়নের আব্বু বলে, রাহেলা রাগ করো না, আমাদের সন্তানেরা যার সাথে থেকে সুখে থাকবে তার সাথে বিয়ে দেওয়াই ভালো। আয়নের বড় চাচু বলে ওঠে, যাক ভালোই হলো। শফিক শোনো, আমরা সবাই যখন আসি এই সুযোগে ওদের বিয়েটা দিয়ে দাও। কাজী নিয়ে আয়। আয়নের বড় চাচুর কথা শুনে আয়ন খুশি হইল। রাফি কাজীকে ফোন দিয়ে চলে আসতে বলল। কাজে আসলে আয়ন নদীর বিয়ে পড়িয়ে দিতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে রাকিব সাথে সাথে এসে পড়ল। ছি শালা বাবু, ছি, ম্যামকে বিয়ে করতে লজ্জা লাগে না? ছি বন্ধু কাজিন, ছি। এই ঢং বন্ধ করো। ছিছি করলে সাথীকে নিয়েও বাসর ঘরে চলে যাব। আমি রাজি। কুত্তা বিড়াল কি বলো? গলা টিপে মেরে ফেলবো। নদী আয়নের গলা ধরে সবাই হাসতে লাগলো। আয়ন নদীর হাত ধরে বলতে লাগলো, আরে আরে বউ, মজা করছি। সাথী রাকিবের বউ, বন্ধুর বউ, তার উপরে কাজিন, আবার বিআইন, একটু মজা করছি। সরি জান, ছাড়ো, ব্যথা লাগছে। যাই হোক, বলেন কেন? আয়ন উঠে নদীকে কোলে তুলে নিল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। নদী লজ্জায় আয়নের বুকে মুখ লুকিয়ে নিল। আয়ন নদীকে নিয়ে চলে গেল। রাকিব বলতে লাগলো, শালা বাবু, আরেকটা বিয়ে করলে আমাকে ভাগ দিস। তোর মনে হয় মার খাওয়ার ইচ্ছে জাগছে। সাথী মারতে যাবে। রাকিব কানে হাত দিয়ে উঠবোস করতে লাগলো। আর আয়ান নদীকে খাটের উপরে গেলে দুষ্টু হাসি দিয়ে এগিয়ে যেতে নিলে নদী দুষ্টু নজরে তাকাতেই আয়ান ফিক করে হেসে বলল, আরে বাহ, বউকে পড়ো পুচ্ছি লাগছে। তাই দেখাচ্ছি মজা। নদী কথাগুলো বলে আয়নের শার্ট ধুয়ে টান দিয়ে নিচে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল। আয়ন নদীকে নিয়ে সুখের সাগরে চলে গেল। কি ভাই, এত খুশি হওয়ার কিছু নাই, আপনি তো সিঙ্গেল, যান যান এদের রোমাঞ্চ করতে দেন।